গল্প বিরহ শ্রাবণ লেখিকা সারা মেহেক। গল্পের ২তম অংশ। সাহাদ ভাইয়াকে করা এহেন প্রশ্নে ভ্যাবাচ্যাকা খেলাম আমি ও অনামিকাও। পাত্রী দেখতে এসে পাত্র নিজেই এমন উদ্ভট প্রশ্নের শিকার হবে তা ভাবনার বাইরে ছিল আমার। কিন্তু সেই অভাবনীয় কাজটি খুবই দক্ষতার সাথে সম্পন্ন করেছেন প্রজ্জ্বল ভাই। ওদিকে সাহাদ ভাইয়া প্রজ্জ্বল ভাইয়ের প্রশ্নের জবাব দিতে পারেননি এখনও। উনার এই নীরবতা প্রজ্জ্বল ভাইকে দ্বিতীয়বার প্রশ্ন করতে বাধ্য করল। তবে এবার পূর্বের তুলনায় ঈষৎ কাঠিন্যের সহিত প্রজ্জ্বল ভাই বললেন, কি ব্যাপার মিস্টার সাহাদ, আমার প্রশ্নের অর্থ বুঝেননি নাকি প্রশ্নের জবাব আপনার কাছে নেই? সাহাদ ভাইয়া তড়িঘড়ি করে বললেন, না না, মোটেও তেমন না। আসলে হয়েছে কি, আজ পর্যন্ত প্রত্যাশাও আমাকে এমন প্রশ্ন করেনি। কিন্তু তুমি কিছু মনে করো না, তুমি বলে সম্বোধন করাই। তুমি আমার ছোট বলেই বলছি। প্রজ্জ্বল ভাই হালকা কেশে নিলেন। উনার স্বাভাবিক কণ্ঠের চেয়ে অপেক্ষাকৃত গম্ভীর এবং একরোখা গলায় বললেন, আমার আপু বেশ সহজ সরল প্রকৃতির মেয়ে। বয়সটা ভালোই হয়েছে, কিন্তু বাইরের মানুষকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝার বয়সটা এখনো হয়নি, এটা ভালো করেই জানি আমি। এজন্য এমনও হতে পারে যে আপনার প্রেমে হাবুডুবু খেয়ে সে আপনার অতীত এবং চরিত্র সম্পর্কে ভুল ধারণা নিয়ে বসে আছে। এই বলেই প্রজ্জ্বল ভাই কিছুটা নরম হলেন। বললেন, আমি এমনটা বলিনি যে আপনার চরিত্র খারাপ। তবে আমার একমাত্র বড় বোনের সারাজীবনের প্রশ্ন, এরা একজন ভাই হিসেবে অবশ্যই আমার দায়িত্ব কর্তব্য আছে। তার মধ্যে এই দায়িত্বটাও পড়ে, যে ছেলের সাথে আপুর বিয়ে হবে তার সম্পর্কে পুরোপুরি জ্ঞান নিয়ে তবেই তার হাত আপুকে তুলে দেওয়া। সাহাদ ভাইয়া হয়তো পূর্বের তুলনায় খানিক স্বাভাবিক হয়ে এসেছেন। উনি ভদ্রতাসূচক কণ্ঠে বললেন, হ্যাঁ অবশ্যই তোমার অধিকার আছে তোমার আপুর জন্য পারফেক্ট লাইফ পার্টনার খুঁজে বের করা এবং সঠিক চরিত্রের মানুষের কাছে ওকে তুলে দেওয়া। তাহলে নিশ্চয়ই আপনি বলে বুঝতে পেরেছেন আপনাকে করা প্রশ্নটা মোটেও অযৌক্তিক না? হ্যাঁ অবশ্যই। তুমি চাইলে আমাকে প্রশ্ন করতে পারো, যা জানার জানতে পারো। আমি আগের চেয়ে একটু কমফোর্টেবল ফিল করছি। আচ্ছা, তো যে প্রশ্নটা আপনাকে করেছিলাম ওটার জবাব জানতে চাই। এখন পর্যন্ত তোমার আপুকেই ডেট করেছি আমি, প্রত্যাশার আগে কোনো মেয়েকে ডেট করা হয়নি আমার। তবে হ্যাঁ, কলেজ লাইফে থাকতে একটা মেয়েকে খুব পছন্দ করতাম। কিন্তু আমার ভাগ্যে সেই মেয়েটা ছিল না বলে কিছু হওয়ার আগেই হাওয়া হয়ে গিয়েছে সব। এই বলে সাহাদ ভাইয়া খানিক হাসার চেষ্টা করলেন। হাসলেন প্রজ্জ্বল ভাইও। প্রজ্জ্বল ভাই পুনরায় প্রশ্ন করলেন, মদ সিগারেটের অভ্যাস নেই তো আবার? মদ খাইনি কখনো। তবে অল্পস্বল্প সিগারেট খাওয়ার অভ্যাস আছে। যদিও খুব বেশি প্রেশার আর টেনশনে থাকলে সিগারেট খাওয়া হয়, এর বাইরে খাওয়া হয় না। অফিস আওয়ারের বাইরেও এক্সট্রা কোনো কাজ করেন? না, 9 to 5 অফিস। এই তো। তারপর সন্ধ্যায় একটু আড্ডা দেওয়া হয়। তারপর তো বাসাতেই। ওহ, শুনে ভালো লাগলো। ছেলে হিসেবে মনে হলো আপনার রুটিন মোটামুটি ভালোই আছে। আপুকে যথেষ্ট সময় দিতে পারবেন। প্রজ্জ্বল ভাইয়ের কণ্ঠ শুনে মনে হলো উনি সাহাদ ভাইয়ার জবাবগুলোয় বেশ ইমপ্রেস হয়েছেন। দুজনের এ কথোপকথনে আমি ও অনামিকাও স্বস্তি পেলাম। অনেকটা নিশ্চিতই হলাম, প্রত্যাশা আপু ও সাহাদ ভাইয়ার বিয়েটা বোধহয় এবার হলো বলে। প্রজ্জ্বল ভাই ও সাহাদ ভাইয়ার নিচে নামার কথা শুনে তড়িঘড়ি করে আমি ও অনামিকাও নিচে নেমে এলাম। দ্রুত লুকিয়ে পড়লাম আমাদের পূর্বের স্থানে। প্রজ্জ্বল ভাই ও সাহাদ ভাইয়া সোফায় বসতেই উপস্থিত সকলের উদ্বিগ্ন চাহনি উনাদের দুজনের উপর স্থাপিত হল। আপু চোখের ইশারায় সাহাদ ভাইয়াকে বোধহয় জিজ্ঞেস করল, সব ঠিক আছে কি না? সাহাদ ভাইয়া ইশারায় বুঝালেন সব ঠিক আছে। আপু স্বস্তির নিঃশ্বাস ফেলল। তখনই ড্রয়িং রুমেই বসে প্রত্যাশা আপু ও সাহাদ ভাইয়ার বিয়ের সিদ্ধান্ত হল। কারণ দুপক্ষেরই ছেলেমেয়ে পছন্দ হয়েছে। সাহাদ ভাইয়ার মা আপুকে আংটি পরিয়ে বিয়ের দিন তারিখ পাকা করলেন। সিদ্ধান্ত হল, আমার ভর্তি পরীক্ষার 15 দিন পর অর্থাৎ আজ হতে 1 মাস পর প্রত্যাশা আপু ও সাহাদ ভাইয়ার বিয়ে হবে। আপুর বিয়ের খবর শুনতেই আমি ও অনামিকা আড়ালে দাঁড়িয়ে নিজেদের মতো আনন্দ করলাম। স্বাভাবিকের ন্যায় তখনই সেখানে দাঁড়িয়ে বিয়ে নিয়ে দুজনে টুকটাক পরিকল্পনাও করে ফেললাম। ওই যে একটা কথা আছে না, যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। এ মুহূর্তে আমার ও অনামিকার অবস্থা হয়েছে তেমনি।
অবশ্য হবেই না বা কেন, একমাত্র আপু বলে কথা। সাহাদ ভাইয়ারা চলে যাওয়ার পর ছাদে প্রজ্জ্বল ভাই ও সাহাদ ভাইয়ার মাঝে যা যা কথা হয়েছে তা গুনে গুনে প্রত্যাশা আপুকে বললাম আমি। আমার নিকট হতে সব কথা শোনার পর প্রত্যাশা আপু প্রজ্জ্বল ভাইকে এসব প্রশ্ন জিজ্ঞেস করার জন্য আচ্ছামতো জেরা করলেন। এ নিয়ে দুজনের মাঝে টুকটাক কথা কাটাকাটিও হল। পরে অবশ্য এর ফল ভোগ করতে হলো আমাকে। প্রত্যাশা আপু প্রজ্জ্বল ভাইকে কথা শোনালেন, আর প্রজ্জ্বল ভাই কথা শোনালেন আমাকে। এখানে অবশ্য দোষটা আমার ছিল না। তখন আমাকে ছাদে যেতে বলেছিল স্বয়ং প্রত্যাশা আপু, অথচ প্রত্যাশা আপুর বদলে কথা শুনলাম আমি। এ ভারী অন্যায় সহ্য করেও চুপচাপ পড়তে বসলাম আমি। কারণ এখন প্রজ্জ্বল ভাইয়ের সাথে তর্কে জড়ানো অর্থ নিজের বিপদ নিজ হাতে আমন্ত্রণ করা। মেডিকেল ভর্তি পরীক্ষার আর 1 সপ্তাহ বাকি। এ 1 সপ্তাহ আমার উপর প্রজ্জ্বল ভাইয়ের করা নজরদারি চলার হুকুম দিয়েছেন স্বয়ং মামি। অবশ্য মামি না আদেশ দিলেও প্রজ্জ্বল ভাই ঠিকই আমাকে নজরদারিতে রাখতেন। মামির হুকুম, এই 1 সপ্তাহ কোনোরকম ফোন চালানো যাবে না, গল্পগুজব আড্ডায় সময় অপচয় করা যাবে না, আর সবচেয়ে বড় নিষেধাজ্ঞা দিয়েছেন উনি বৃষ্টিতে ভিজা নিয়ে। বৃষ্টি হলেই ছুটে যাওয়া দস্যি এক মেয়েকে এই ঘোর শ্রাবণে পরীক্ষার দোহাই দিয়ে ঘরে বসিয়ে রাখছেন উনি। মাঝে মাঝে এই নিয়ে ভাবলেই বিস্ময় মুখটা হা হয়ে আসে আমার। বৃষ্টির পূর্ববর্তী আবহাওয়া উপভোগ করা, বৃষ্টিতে ভেজা, বৃষ্টির পানি নিয়ে কাল্পনিক বাস্তবিক নানান কিছু ভাবা আমার শখের কাজের মধ্যে একটি। মন চাইলে বৃষ্টিতে ভেজা হতে কেউই আমাকে আটকিয়ে রাখতে পারে না, কেউ আটকায়ও না আমাকে। কিন্তু মামা মামির একান্ত বাধ্যগত হওয়ায় উনাদের কথা সবসময় মেনে চলার চেষ্টা করি আমি। এ কারণে মামির আদেশ পালন করার চেষ্টা করে লোভনীয় মুহূর্তেও বৃষ্টিতে ভেজা হতে বহু কষ্টে নিজেকে সংযত রেখে চলছি। কিছুক্ষণ পূর্বেই প্রকৃতিকে সতেজ সবুজ সাজে সাজিয়ে দিয়ে গিয়েছে শ্রাবণের বৃষ্টি। চারপাশে শীতল বহমান হাওয়া বিরাজমান। অদূরে থেকে থেকে গর্জে উঠছে ক্রুদ্ধ মেঘপুঞ্জ। পড়ার ফাঁকে এই নমনীয় পরিবেশ উপভোগ করতে করতে অনামিকার ডাক এলো আমার উদ্দেশ্যে। নিচ হতে হাত ছেড়ে ডাকল সে। ওর ডাকে দ্রুত বারান্দায় যেতে ও ইশারায় আমাকে ওদের বাসায় যেতে বলল। এর কারণ জিজ্ঞেস করলে ও বলল জরুরি ভিত্তিতে প্রাণীবিজ্ঞানের 4র্থ অধ্যায় বুঝাতে হবে ওকে। আমি কয়েকবার ওর প্রস্তাব নাকচ করলেও ও তা মেনে নিল না। অগত্যা অনামিকার কথায় আমাকে ওদের বাড়িতে যেতে হলো। তবে যাওয়ার পূর্বে প্রজ্জ্বল ভাইয়ের রুমে একবার উকি দিয়ে গেলাম। দেখলাম বৃষ্টিমুখর এই বিকেলে কাঁথা টেনে আরামে ঘুমাচ্ছেন উনি। এমন ঘুমু ঘুমু পরিবেশে উনার আরামের ঘুম দেখে ভীষণ হিংসে হলো আমার। যদিও এতে আমার সুবিধাই হল। বাড়ির সকলের অগোচরে লুকিয়ে বেরিয়ে আসলাম আমি। অনামিকার সাথে ওদের বাড়িতে গিয়ে যত দ্রুত সম্ভব ওকে পড়াগুলো বুঝিয়ে দিলাম। অতঃপর অনামিকাকে পড়া বুঝানো শেষে বাড়ি হতে বের হতে গেলে খোদেজা মামি আমার জন্য গরম গরম তেলপিঠা বানিয়ে আমার সামনে এনে হাজির করলেন। বিপদাপন্ন এই মুহূর্তে পিঠা খাওয়ার প্রস্তাব নাকচ করলেও আন্টি আমার একটি কথাও শুনলেন না। অগত্যা গরম গরম তেল পিঠা খেতে বসতে হলো আমাকে। চা ও পিঠা খেয়ে অনামিকার রুম হতে বের হলাম। চারপাশ তখন সদ্য সাঁঝের আলিঙ্গনে আবদ্ধ। বৃষ্টি পরবর্তী সাঁঝের আকাশ ঘোর কালো রং ধারণ করেছে। তবে এর ফাঁকে ফাঁকে এক চিলতে রোদের ন্যায় উকি দিচ্ছে শেষ বিকেলের গাঢ় কমলা রং। অনামিকার রুম হতে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। এক নজর আকাশের দিকে তাকিয়ে বাড়ি হতে উঠোনে পা রাখতে গেলেই অভ্র ভাই পিছন হতে ডাকালেন। উনার ডাকে চমকে ঘাড় ঘুরে পিছনে তাকালাম। এই সময়ে অভ্র ভাইকে এখানে আশা করিনি আমি। ফলস্বরূপ কিত বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলাম, আপনি এই সময়ে? অভ্র ভাই মুচকি হাসলেন। বিনা বাক্যে আমার পাশে এসে দাঁড়ালেন। অতঃপর বললেন, আজ নাইট ডিউটি নেই তাই তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি। ওহ আচ্ছা, তোমার না 1 সপ্তাহ বাদে পরীক্ষা? হ্যাঁ অভ্র ভাই, আগামী শুক্রবারেই পরীক্ষা। তাহলে অনামিকাকে পড়াতে এসেছো যে? ওর প্রাণীবিজ্ঞানের একটা চ্যাপ্টার বুঝতে সমস্যা হচ্ছিল বলে ওকে বুঝাতে এসেছিলাম। আচ্ছা, এসেছই যখন, তখন আমার সাথে 1 কাপ চা খেয়ে যাও। অভ্র ভাইয়ের এহেন প্রস্তাবে আমি তৎক্ষণাৎ মাথা এপাশ ওপাশ নাড়িয়ে বললাম, না অভ্র ভাই, আমি চা খেয়েছি, আন্টি দিয়েছিল। তো কি হয়েছে? আরও 1 কাপ খাও আমার সাথে। অনেকদিন তোমার সাথে চা খাওয়া হয় না। আরেকদিন খাবো অভ্র ভাই।
এখন আমাকে বাড়িতে না দেখলে প্রজ্জ্বল ভাই চেঁচিয়ে বাড়ি মাথায় উঠিয়ে ফেলবেন। আমার কথায় পাত্তা দিলেন না অভ্র ভাই। উল্টো হেসে মাছি তাড়ানোর মতো হাত উড়িয়ে বললেন, ওই রাগচনন্ডির কথা বাদ দাও, ওর তো কাজই ওটা। আমি ওকে সামলে নিব। তুমি আমার সাথে চা খাবে কি না বলো। আমি পড়লাম তীব্র এক দোদুল্যমান পরিস্থিতিতে। একদিকে প্রজ্জ্বল ভাইয়ের ক্রোধের বর্ষণে পড়ার ভয়, অপরদিকে অভ্র ভাইয়ের আকুতিজনক চা খাওয়ার প্রস্তাব নাকচ করার অনুশোচনামূলক অনুভূতি। অভ্র ভাই পুনরায় জিজ্ঞেস করলেন, আচ্ছা চন্দ্রিমা, আগে বলো, 10 মিনিটে তোমার পড়ালেখার কি কোনো ক্ষতি হবে? ক্ষতি না হলে চা খাবো, আর হলে তোমাকে বাড়িতে দিয়ে আসব। এই বলে অভ্র ভাই মৃদু হাসলেন। অভ্র ভাইয়ের এই হাসি দেখে কয়েক সেকেন্ড ভেবে অবশেষে সিদ্ধান্ত নিলাম, উনার সাথে সন্ধ্যার চা খেয়ে যাই। উনি যখন এত করেই বলছেন, তখন 10 মিনিট সময় অপচয়ে কি আসে যায়। যদিও এতে প্রজ্জ্বল ভাইয়ের ভয় আছে, তবে আমার জানা আছে উনার রাগকে একমাত্র অভ্র ভাইই সামলাতে পারবেন সে মুহূর্তে। এজন্য এখন অভ্র ভাইয়ের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। অভ্র ভাই 2 কাপ চা নিয়ে আমাকে সহ বাড়ির পেছনটায় গোল চত্বরের মতো বসার জায়গা এলেন। 1 কাপ চা আমার হাতে দিয়ে সিমেন্টের তৈরি মোজাইকের কাজ করা বেঞ্চিতে বসলেন। ইশারায় আমাকেও বসতে বললেন। চায়ের কাপ নিয়ে আমি বসলে অভ্র ভাই বললেন, রিল্যাক্স মুডে চা খাও, এত টেনশন নিয়ে চা খাওয়া যায় না। আর প্রজ্জ্বলকে এত ভয় পাওয়ার কি আছে? আমি চায়ের কাপে এক চুমুক দিয়ে বললাম। প্রজ্জ্বল ভাইয়ের ভয় যেন তেন, এখন মামির ভয় লাগছে বেশি। আমার কথায় শব্দ করে হাসলেন উনি। বললেন, তোমার ক্যারেক্টারটা ভীষণ গড়বড়ে একটা ক্যারেক্টার চন্দ্রিমা। কখনো প্রজ্জ্বলকে দেখে ভীষণ ভয় পাও, আবার কখনো ওকে দেখে পাত্তাই দেও না। অভ্র ভাইয়ের এ কথা বলার ধরনে সশব্দে হেসে উঠলাম আমি। বললাম, আমি নিজেও জানি আমি গড়বড়ে একটা ক্যারেক্টার। আমি নিজেও মাঝে মাঝে বুঝতে পারি না নিজেকে। এই বলে আমি সহ অভ্র ভাইও হেসে উঠলেন। এভাবে কথা বলতে বলতে আমাদের কথোপকথনের মাঝে হঠাৎ আমি জিজ্ঞেস করলাম, তো অভ্র ভাই, ভাবি কবে আনছেন? অভ্র ভাই চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন। আমার এ প্রশ্নে আচমকা বিষম খেলেন উনি। তবে দ্রুতই নিজেকে সামলে নিয়ে বললেন, এখনো ওসব নিয়ে চিন্তা করিনি। কেন, আমাদের ভাবি কি নেই? মানে, আপনার পছন্দের কোনো মেয়ে আছে? আমার প্রশ্নে অভ্র ভাই মুচকি হাসলেন। চায়ে চুমুক দিয়ে সাবলীল গলায় বললেন, হ্যাঁ আছে তো। উনার এহেন কথা কর্ণপাত হতেই আমার চোখজোড়া বিস্ময় বড় বড় হয়ে এলো। বিস্ময়ভিভূত হয়ে জিজ্ঞেস করলাম, কে সেই মেয়ে? অভ্র ভাই কয়েক সেকেন্ড সময় নিলেন। আমার দিকে এক নজর চেয়ে মেঘে ঢাকা অর্ধচন্দ্রের দিকে দৃষ্টিপাত করে বললেন, নিবন্ধিত থাকার চিহ্ন সারা মেহেক কারা কারা গল্প পড়ছেন মন্তব্য করে যাবেন প্লিজ। আপনাদের কি গল্প ভালো লাগছে আদৌ? আপনাদের যে ভালো লাগা খারাপ লাগা নিয়ে কোনো রেসপন্সই নেই, তাহলে কি ভাবব গল্পটা ভালো হচ্ছে না? গল্পটা কয়েক পর্বেই শেষ করে দেওয়ার দরকার। অভ্র ভাই কয়েক সেকেন্ড সময় নিলেন। পেলব দৃষ্টিতে আমার দিকে এক নজর চেয়ে মেঘে ঢাকা অর্ধচন্দ্রের পানে দৃষ্টিপাত করে বললেন, আছে একজন যে আমার মনে রাজত্ব করে। আমি বিস্ময়াভিভূত হলাম। চক্ষুজোড়া স্বাভাবিকের তুলনায় বৃহদাকার ধারণ করল। অভ্র ভাইকে জিজ্ঞেস করলাম, সত্যিই আপনার গার্লফ্রেন্ড আছে? কই আগে কখনো বলেননি তো। অভ্র ভাই দৃষ্টি হটিয়ে আমার পানে চাইলেন। ভ্রুজোড়া কুচকে শুধালেন, গার্লফ্রেন্ডের কথা কে বলল? কেন, আপনিই তো বললেন আপনার মনে রাজত্ব করে। হ্যাঁ আমি তাই বলেছি, কিন্তু গার্লফ্রেন্ডের কথা বলিনি, সে তো আমার গার্লফ্রেন্ড না। তাহলে কে সে? অভ্র ভাই বোধ হয় সুখময় চিন্তার রাজ্যে হারিয়ে গেলেন। উনার ঠোঁটের কোণে ফুটে উঠল মুগ্ধময় হাসি। নিশ্চয়ই মেয়েটিকে নিয়ে চিন্তায় মগ্ন তিনি। অভ্র ভাই আমার পানে চেয়ে প্রগাঢ় গলায় বললেন, মেয়েটি আমার মন কুঠিরে ঠাঁই নেওয়া তৃতীয় নারী। মা আর অনামিকার পরে আমার হৃদয়ে স্থান করে নেওয়া মেয়েটি দেখতে ঠিক যেন চাঁদের মতো, যাকে দেখলে মুগ্ধতায় সর্বাঙ্গ শিউরে ওঠে, যাকে দেখলে আলতো করে ছুঁয়ে দিতে মন চায়, যার দুষ্টুমি দেখলে তাকে আরও তীব্রভাবে ভালোবাসতে মন চায়, যাকে দেখলে মনে আকাঙ্ক্ষা জাগে, তার হৃদয়হীনের একমাত্র ব্যক্তি হব আমি, যে আমিহীনা অসম্পূর্ণ হবে, আর আমি সেহীনা অপূর্ণ হব।
অভ্র ভাইয়ের প্রতিটা কথা মুগ্ধ হয়ে শুনলাম। এই ভেবে খানিক বিস্মিত হলাম, ছোট হতে দেখে আসা চুপচাপ এই মানুষটিও কাউকে এভাবে ভালোবাসতে পারে, কাউকে নিয়ে এত স্নিগ্ধ ভাবনা ভাবতে পারে। আমার বিশ্বাস, অভ্র ভাই যে মেয়েকে ভালোবাসেন সে পৃথিবীর অন্যতম ভাগ্যবতী একটা মেয়ে। তবে সেই কখন হতে কৌতূহলী মন আমার ভাগ্যবতী মেয়েটার নাম জানতে চাইছে। অভ্র ভাইয়ের এ কথার দরুন আমার কৌতূহল পূর্বের তুলনায় বেড়ে দ্বিগুণ হল। ফলে নিজেকে নিয়ন্ত্রণে না রাখতে পেরে উনাকে জিজ্ঞেস করলাম, মেয়েটার এত প্রশংসা করলেন, এবার তার নামটাও বলুন। জানতে চাই, কে সেই ভাগ্যবতী মেয়ে যাকে আপনি এভাবে ভালোবাসেন? অভ্র ভাই হাসল, তবে উনার হাসিটা স্বাভাবিক হাসি বোধ হল না, কিছুটা রহস্যমিশ্রিত লাগল সে হাসি। উনি বললেন, নামটা অজানাই থাকুক, সঠিক সময় আসলে আমি নিজেই তোমাকে তার নাম বলবো। অভ্র ভাইয়ের এ কথা শুনে মুহূর্তেই আমার কৌতূহলী মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আমি ঠোঁট উল্টে মৃদু অভিমানী স্বরে বললাম, এটা ঠিক না অভ্র ভাই। আপনার মনে মেয়েটার প্রতি অনুভূতি জানিয়ে নাম না বলে এভাবে মাঝ নদীতে ফেলে দেওয়ার কোনো মানে হয় না। আপনি মানুষটা বড্ড খারাপ। অভ্র ভাই হাসল, নিঃশব্দ হাসি, বলল, হতে পারে আমি খারাপ, তবে আমি নিশ্চিত আমার মনে রাজত্ব করা স্বপ্নচারিণীর কাছে আমি ভালো হব। আপনার তার নাম বুঝি স্বপ্নচারিণী? অভ্র ভাই পুনরায় হাসলেন, আকাশ পানে চেয়ে বললেন, হ্যাঁ, আমার কল্পনা রাজ্যে বিচরণ করা রমণীর নাম স্বপ্নচারিণী, কারণ সে রোজ আমার স্বপ্নে এসে তার হাসি দিয়ে মুগ্ধ করে আমায়, তার প্রতি আরও ভালোবাসা জাগায়, তাকে নতুন করে ভালোবাসতে শেখায়। অভ্র ভাইয়ের ব্যগ্রতায় আকুল কণ্ঠ শুনে আমি আবেগী হয়ে পড়লাম, মুহূর্তের জন্য হারিয়ে গেলাম উষ্ণ অনুভূতির রাজ্যে। উনাকে জিজ্ঞেস করলাম, খুব ভালোবাসেন আপনার স্বপ্নচারিণীকে? হুম, খুব ভালোবাসি। সেও কি আপনাকে ভালোবাসে? বোধ হয় না। তাহলে স্বপ্নচারিণীর প্রতি আপনার ভালোবাসা একতরফা? সেটাই ভেবে নাও। কখনো বলবেন না তাকে? হ্যাঁ বলবো তো, শুধু সঠিক সময়ের অপেক্ষায় আছি। সেই সঠিক সময় কখন জানা নেই আমার। আচ্ছা, আপনার অনুভূতি, ভালোবাসা প্রকাশ করার পর আপনার স্বপ্নচারিণী যদি আপনাকে ফিরতি ভালোবাসা না দেয় তাহলে আর কি? মন খারাপ করবেন? কষ্ট হবে? কষ্ট, তা তো হবেই। ভালোবাসা কষ্ট ছাড়া কল্পনা করা অসম্ভব। মেনে নিতে পারবেন এটা? মেনে নিতে কষ্ট হবে, তবে মেনে নিব আমি। এমনটা না যে আমি তাকে ভালোবাসি বলে সেও অবশ্যই আমাকে ভালোবাসবে। থাকুক না একতরফা ভালোবাসা, সে আমার ভাগ্যে না থাকলেও আমি সারাজীবন তাকে ভালোবেসে যাব। আপনার স্বপ্নচারিণী অনেক ভাগ্যবতী অভ্র ভাই। দোয়া করি সেও যেন আপনাকে এমনভাবেই ভালোবাসে। এই বলে আমি অভ্র ভাইয়ের উপর হতে নজর হটিয়ে চায়ের কাপে মনোযোগী হলাম। অভ্র ভাই এতক্ষণ অন্তরিক্ষ পানে একদৃষ্টিতে চেয়েছিলেন, এখনও সেদিকে চেয়ে আছেন। হঠাৎ আমার সময়ের কথা মনে হল। হাতে থাকা ফোনের স্ক্রিন অন করে দেখলাম এখানে প্রায় আধ ঘন্টা সময় পার করে দিয়েছি। ঘড়ি দেখার পর সময় জ্ঞান হতেই আমি দ্রুত চায়ের কাপ রেখে হুড়মুড় করে উঠে দাঁড়িয়ে পড়ি। ভীষণ ব্যস্ত হয়ে বলি, অভ্র ভাই, অনেক সময় কাটিয়ে দিয়েছি এখানে, আজ বাড়ি গেলে আর রক্ষা নেই, আমি আসি। এই বলে আমি অভ্র ভাইদের বাড়ির প্রধান গেটের উদ্দেশ্যে পা বাড়ালাম। হাঁটার গতি করলাম স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ। পিছন হতে অভ্র ভাই আমার পিছে আসতে আসতে বললেন, ধীরে হাঁটো চন্দ্রিমা, বৃষ্টির কারণে উঠোন পিছলে হয়ে আছে, পড়ে যেতে পারো কিন্তু। আমি আসছি, একটু দাঁড়াও। অভ্র ভাইয়ের কথা তোয়াক্কা করলাম না আমি। দ্রুত হাঁটতে হাঁটতে বললাম, পড়ব না আমি, আপনার আসার দরকার নেই অভ্র ভাই। বলার কয়েক সেকেন্ডের মাঝেই উঠোনে পা পিছলে উবু হয়ে পড়ে গেলাম। সঙ্গে সঙ্গেই হাতের তালুসহ হাঁটু হতে নিচ পর্যন্ত কাদায় মাখামাখি হয়ে গেলাম। ভিজে কাদার ফলে হাঁটুর নিচে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেল। নিজের এ করুণ অবস্থা দেখে নিজের প্রতিই নিজের প্রচণ্ড রাগ হল। কোনো সন্দেহ নেই আজ মামি আর প্রজ্জ্বল ভাইয়ের নিকট সর্বোচ্চ পর্যায়ের হুমকি ধামকি শুনব। বিশেষ করে প্রজ্জ্বল ভাই তো আমাকে পড়ার টেবিল ছেড়ে উঠতেই দিবেন না। কি এক মহাযন্ত্রণা! আমি কাদায় মাখো হাত দুটো মাটি হতে উঠিয়ে এক নজর তাকালাম। একদম বিতিকিচ্ছিরি অবস্থা।
কোনোমতে হাঁটু ও হাতের তালুয় ভর দিয়ে মাটি ছেড়ে উঠে দাঁড়ালাম। অমনিই দেখলাম আমার একদম নিকটে প্রজ্জ্বল ভাই দাঁড়িয়ে আছেন। আকস্মাৎ উনাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলাম। ফলস্বরূপ কয়েক কদম পিছিয়ে এলাম, তবে পিছিয়ে যেতেই ওদিকে ধাক্কা খেলাম অভ্র ভাইয়ের সাথে। উনার সাথে ধাক্কা খেতেই তৎক্ষণাৎ পাশে সরে এলাম আমি। দৃষ্টি তুলে চাইলাম অভ্র ভাই ও প্রজ্জ্বল ভাইয়ের দিকে। দুজনে আমার সামনে দুদিকে দাঁড়িয়ে আছেন। উনাদের দাঁড়ানোর ভঙ্গি কিছুটা একই, তবে চাহনি ভিন্ন। প্রজ্জ্বল ভাইয়ের চাহনিতে স্পষ্ট আগ্নেয়গিরির ন্যায় ক্রোধ, অপরদিকে অভ্র ভাইয়ের চাহনিতে স্পষ্ট কৌতুকাবহ আমেজ। নিশ্চিত আমার এ অবস্থা দেখে হাসছেন অভ্র ভাই। প্রজ্জ্বল ভাই একবার অভ্র ভাইয়ের দিকে চেয়ে দৃষ্টি হটিয়ে আমার দিকে চাইলেন। আকস্মাৎ একটা ধমক দিয়ে বললেন, সারা বাড়ি খুঁজে হয়রান হয়ে মরছি, আর ম্যাডাম চাঁদ, চন্দ্রিমা এখানে। উনার ধমকের প্রত্যুত্তরে আমি কিছু বললাম না। উনি পুনরায় বললেন, ছোটবেলায় কাদা দিয়ে খেলে শখ মিটেনি, এই বুড়ো বয়সে আবার কাদা দিয়ে খেলছিস। প্রজ্জ্বল ভাইয়ের এভাবে খোঁচা মারায় ভীষণ রাগ হলো আমার। একে তো অনিচ্ছাপূর্বক হুটহাট কাদায় ভরপুর জায়গায় ধাপ করে পড়লাম, তারপর আবার উনার এ খেলা নিয়ে খোঁচা। এ কারণে ভীষণ রাগ ও বিরক্তি নিয়ে বললাম, আমি খেলার জন্য কাদায় পড়িনি, বৃষ্টির কারণে উঠোন পিছলে ছিল বলেই পড়েছি। চুপ, চোরের মুখে বড় বড় কথা। এখানে কি করছিস? হ্যাঁ, আমি জবাবে কিছু বলতে যাব, কিন্তু এর পূর্বেই অভ্র ভাই প্রজ্জ্বল ভাইকে বললেন, এত বকছিস কেন মেয়েটাকে? ওকে আমিই ডেকেছিলাম চা খেতে, একা চা খেতে ভালো লাগে না, তোকে তো খুঁজে পাওয়া মুশকিল, এজন্যই চন্দ্রিমাকে ডেকেছি। এই বলেই অভ্র ভাই চোখের ইশারায় আমায় চলে যেতে বললেন। উনার ইশারা বুঝা মাত্রই আমি দৌড়ে প্রজ্জ্বল ভাইকে পাশ কাটিয়ে চলে গেলাম। ওদিকে প্রজ্জ্বল ভাই আমায় উদ্দেশ্য করে উচ্চস্বরে বললেন, বাড়িতে গিয়ে পড়তে বসো, আজ সারারাত পড়বি, খবরদার, তোকে যদি উঠতে দেখেছি। আমি প্রজ্জ্বল ভাইয়ের কথা আধো আধো শুনলাম, তবে নিশ্চিত হলাম উনি পড়া নিয়েই বলছেন আমাকে। যদিও উনি না বললেও আমি বাড়িতে গিয়ে পড়তে বসতাম। এই নিয়ে যেতে যেতে নিজেকে ওয়াদাও করলাম, আজ কি আগামী 7 দিনও পড়ালেখা ছাড়া সময় কাটানোর কথা চিন্তাও করব না আমি। এ ওয়াদায় বদ্ধপরিকর হলাম আমি। একটা কলমের মাধ্যমে বৃত্ত ভরাট করে আমার ভবিষ্যৎ জীবনের কলকাঠি নাড়িয়ে আসলাম আজ। প্রশ্ন মোটামুটি হয়েছে বলে 100টা প্রশ্নের মধ্যে প্রায় 90টা দাগিয়ে আসলাম। দাগানো সব প্রশ্নই আমার জানা, হাতে গোনা অল্প কয়টা ছাড়া। এখন এই জানা অজানার মাধ্যমেই নির্ধারিত হবে আমার ভাগ্যে আদৌ মেডিকেলে পড়া আছে কিনা। দীর্ঘ 1 ঘন্টা ভাগ্যের উপর নির্ভর করে পরীক্ষা দিয়ে বের হলাম আমি। আমার ভর্তি পরীক্ষার সিট পড়েছিল আমাদেরই এলাকার মেডিকেলে। এ কারণে প্রজ্জ্বল ভাইই আমাকে পরীক্ষার হলে পৌঁছে দিয়েছিলেন। পরীক্ষার হল থেকে বের হয়ে দেখলাম শত শত মানুষ প্রধান ফটকের বাইরে দাঁড়িয়ে আছে। প্রত্যেকেই আমার সাথে আসা পরীক্ষার্থীদের অভিভাবক। এত বিপুল সংখ্যক অভিভাবকের ভিড় দেখে গেটের কাছে কয়েক সেকেন্ড থম মেরে দাঁড়িয়ে রইলাম আমি। এত মানুষের মধ্যে প্রজ্জ্বল ভাইকে কোথায় পাবো আমি? কোথাও তো দেখছি না উনাকে। আমি গেটের কাছেই দাঁড়িয়ে রইলাম, অস্থির চাহনি দিয়ে তন্নতন্ন করে প্রজ্জ্বল ভাইকে খুঁজলাম। আকস্মাৎ কে যেন ভিড়ের মধ্যে থেকে আমার হাত ধরে টেনে গেটের কাছ থেকে ভিড়ের মাঝে নিয়ে এলেন আমাকে। অজ্ঞাত ব্যক্তিটি আমার হাত ধরে ভিড় ঠেলে নিয়ে যাচ্ছে আমাকে। প্রথম কয়েক সেকেন্ড অজ্ঞাত ব্যক্তিটিকে তা চিন্তা করতেই গলা শুকিয়ে আসছিল আমার, কিন্তু যখন প্রজ্জ্বল ভাইয়ের কণ্ঠে শুনলাম, আমার হাত ছাড়িস না চন্দ্রিমা, শক্ত করে ধরে রাখো, না হলে হারিয়ে যাবি কিন্তু, তখন নিশ্চিত হলাম অজ্ঞাত ব্যক্তিটি আর কেউ নয় বরং প্রজ্জ্বল ভাই। প্রজ্জ্বল ভাই ভিড় ঠেলে আমাকে নিয়ে অপেক্ষাকৃত কম ভিড়সম্পন্ন একটা খালি জায়গায় এসে দাঁড়ালেন। দেখলাম সেখানে আগে থেকেই অভ্র ভাই উপস্থিত ছিলেন। আমায় দেখে এক গাল হেসে জিজ্ঞেস করলেন, পরীক্ষা কেমন হলো চন্দ্রিমা? আমি বললাম, এই তো মোটামুটি ভালোই হয়েছে। কত মার্ক অ্যান্সার করেছ? 90। তার মধ্যে কিছু কিছু তেমন শিওর না। আচ্ছা, ও নিয়ে চিন্তা করো না, আল্লাহ ভরসা, হয়ে যাবে মেডিকেলে। এই বলে উনি প্রজ্জ্বল ভাইয়ের দিকে চেয়ে জিজ্ঞেস করলেন, তোর কি মনে হয়? প্রচণ্ড রোদে ভ্রুজোড়া অত্যধিক পরিমাণ কুঁচকে রেখেছেন প্রজ্জ্বল ভাই।
অভ্র ভাইয়ের প্রশ্নে উনি আমার দিকে চেয়ে আশ্বস্তমূলক কণ্ঠে বললেন, চন্দ্রিমাও চেষ্টা করেছে, আমিও চেষ্টা করেছি, এখন বাকিটা আল্লাহর উপর, দেখা যাক উনি ভাগ্যে কি রেখেছেন। অভ্র ভাই বললেন, আচ্ছা, পরীক্ষা নিয়ে এখন আলোচনা বাদ দেই, চল তিনজনে মিলে একটু ডাবের পানি খেয়ে আসি। চল। আমরা তিনজনে একটু দূরে এক ডাবওয়ালার কাছ থেকে 3টা ডাব নিলাম। 3টা স্ট্র দিয়ে তিনজনে তৃপ্তি সহকারে ডাবের পানি খেলাম। তীব্র গরমে ডাবের পানি ঠান্ডা পানির ন্যায় মনে হল। ডাবের পানি খাওয়া শেষে অভ্র ভাইকে জিজ্ঞেস করলাম, আপনার কি ডিউটি নেই অভ্র ভাই? আছে তো, এখন ওয়ার্ডে রোগী নেই তেমন, আর আধ ঘন্টার জন্য আমার এক ফ্রেন্ডকে রোগী রিসিভ করার দায়িত্ব দিয়ে এসেছি। তুমি মেডিকেলের ভিতর ঘুরবে? অভ্র ভাইয়ের এহেন প্রস্তাবে আমি তৎক্ষণাৎ রাজি হয়েছিলাম, কিন্তু প্রজ্জ্বল ভাই ক্লান্ত স্বরে আমাদের বললেন, আজ না রে, আজ আমার শরীরটা ভালো লাগছে, প্রচণ্ড গরমে অস্থির লাগছে। চন্দ্রিমা, তোকে অন্য একদিন নিয়ে আসব, আজ বাসায় চল। প্রজ্জ্বল ভাইয়ের অসুস্থার কথা শুনে ঘোরার ইচ্ছা ত্যাগ করতে হল। অগত্যা উনার অসুস্থতার দরুন বাসায় ফিরে আসতে হল আমাদের। পরীক্ষার 2 দিন বাদে বিকেলের দিকে রেজাল্ট দিল। সারাদিন উৎকণ্ঠা ও অস্থিরতায় কাটিয়ে দিন শেষে যখন রেজাল্ট হাতে পেলাম, তখন আমার কিছুতেই বিশ্বাস হলো না যে আমি মেডিকেলে চান্স পেয়েছি, সেটাও আবার আমার মন মোতাবেক মেডিকেলে, আমাদের শহরের মেডিকেলে। এ যেন মেঘ না চাইতেন বৃষ্টি। এভাবে ভাগ্য গুণে এই মেডিকেলে চান্স পেয়ে যাব তা কল্পনার বাইরে ছিল। রেজাল্ট বের হওয়ার পর বাড়ির সবার খুশি দেখে কে, বিশেষ করে প্রজ্জ্বল ভাইয়ের খুশি ছিল দেখার মতো। খুশিতে উনি রীতিমতো সোফায় উঠে কোমর দুলিয়েছেন। অত্যধিক খুশিতে উনি আমায় নিজ পকেট হতে তৎক্ষণাৎ 1000 টাকা বকশিশও দিয়েছেন। পাশাপাশি নানু, মামা, মামি, প্রত্যাশা আপুও আমাকে আদর স্নেহ করেছে, আমার উপর খুশি হয়ে বকশিশও দিয়েছে। কিন্তু এই বাঁধভাঙা খুশির মহলে আমার খুশি ধীরে ধীরে উবে যেতে লাগল। আমার আপন মানুষগুলোর কথা মনে পড়ে। আজ যদি তারা বেঁচে থাকত তাহলে নিশ্চয়ই খুশিতে আমাকে কোলে নিয়ে নাচত, মজা করত, অজস্র চুমুতে আমার গাল দুটো ভরিয়ে দিত। কিন্তু আজ তারা নেই, তারা চলে গিয়েছে আমার ধরাছোঁয়ার বাইরে, যাদের চাইলেও কখনো ফিরিয়ে আনতে পারব না। মেডিকেল ভর্তি হওয়ার দিন মামা ও প্রজ্জ্বল ভাইয়ের সাথে মেডিকেলে এলাম। মামা ভর্তির মূল কার্যক্রম শেষে উনার স্টুডেন্টদের ক্লাস নিতে চলে যান, আর আমি ও প্রজ্জ্বল ভাই মিলে ভর্তির বাকি কার্যক্রম শেষ করি। ভর্তির ঝিঝামেলা শেষে প্রজ্জ্বল ভাই আমাকে মেডিকেল ঘুরে দেখালেন। প্রথমত দেখালেন আমাদের ক্লাস কোথায় হবে, ক্যান্টিন কোনটা, কমন রুম কোনটা। অতঃপর আমাকে নিয়ে এলেন ওয়ার্ডে। 2টো ওয়ার্ড ঘোরা শেষে আমরা দুজনে চলে এলাম সার্জারি ওয়ার্ডে, যেখানে বর্তমানে অভ্র ভাই কর্মরত আছেন। স্বাভাবিকভাবে ওয়ার্ডে ঢুকেই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হলাম আমরা। দেখলাম অভ্র ভাই। স্বাভাবিকভাবে ওয়ার্ডে ঢুকেই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হলাম আমরা। দেখলাম অভ্র ভাইকে ঘিরে দাঁড়িয়ে আছে বেশ কজন স্বাস্থ্যবান লোক। তাদের পোশাক পরিচ্ছদ ও মুখের অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছে তারা গুন্ডা সদৃশ কেউ। অবশ্য আমার এই অনুমানকে তারা মুহূর্তেই সত্য প্রমাণিত করল অভ্র ভাইয়ের শার্টের কলার চেপে ধরে। অভ্র ভাইকে ঘিরে দাঁড়ানো 4 জন লোকের মধ্যে একজন অভ্র ভাইয়ের শার্টের কলার চেপে ধরে ক্ষিপ্র কণ্ঠে বললেন, তোকে যা বলছি তা করতে সমস্যা কোথায়? এ রোগীক পরেও দেখা যাবে, আগে আমাদের লোক দেখবি তারপর। লোকটির ভয় দেখানো চাহনি ও কণ্ঠস্বরে অভ্র ভাই মোটেও ভয় পেলেন না, বরং দৃঢ়তা এবং কাঠিন্যের সহিত বললেন, আমি একজন ডক্টর, আমার কাছে সব রোগীরই অধিকার সমান। আপনাদের লোকের অবস্থা এই রোগীর তুলনায় যথেষ্ট ভালো। একজন নার্সকে বলে উনাকে ড্রেসিং করিয়ে দিলে হয়ে যাবে। এখন ছাড়ুন আমাকে। লোকটি অভ্র ভাইকে ছাড়ল না, বরং পূর্বের চেয়েও জোর গলায় হিংস্রতার সহিত বললেন, এ ডাক্তার, যা বলতেছি তাই কর, আমাদের সাথে লাগতে আসিস না, আমাদের লোককে তুই দেখে ঠিক করবি, তা না হলে এখানকার একটা রোগীরেও আস্ত রাখব না আমি। অভ্র ভাই পূর্বের ন্যায় বললেন, রাস্তায় মারপিট করা লোকদের প্রতি আমার বিন্দুমাত্র সহানুভূতি হয় না, মন চায় না তাদের সেবা করি, কিন্তু এই ডাক্তারি পেশা আমাকে তা শেখায়নি, বরং সব রোগীকেই সমান অগ্রাধিকার দিতে শিখিয়েছে।
কিছু ক্ষেত্রে ইমার্জেন্সি পেশেন্টদের বেশি দেখভাল করা শিখিয়েছে। সেই হিসেবে আমার সামনে অ্যাক্সিডেন্টের পেশেন্ট আছে, যার অবস্থা খুব একটা ভালো না। আপাতত তাকেই চিকিৎসা দেওয়া আমার সবচেয়ে বড় দায়িত্ব। লোকটি এবার অভ্র ভাইয়ের কলার ছেড়ে দিলেন। দাঁতে দাঁত চেপে হিংস্রতাপূর্ণ মুখশ্রী নিয়ে ক্ষিপ্ততার সহিত অভ্র ভাইয়ের গালে এক ঘুষি দিলেন। অমনিই ওয়ার্ডে হৈহট্টগোল শুরু হয়ে গেল। ভয়ে তটস্থ রোগী, ওয়ার্ড বয়, নার্সরা চিৎকার করল, যে যার মতো নিরাপদ স্থানে ছুটে গেল। বেডে শুয়ে থাকা ফুটবল রোগীরা ভয়ে কাচুমাচু হয়ে নিজেদের গুটিয়ে নিল। অভ্র ভাইয়ের উপর আক্রমণ দেখে প্রজ্জ্বল ভাই আমাকে রেখেই ওদিকে তেড়ে গেলেন। পিছন হতে গার্ডও চলে এলেন। এসব হৈহট্টগোলপূর্ণ, চিৎকার চেঁচামেচিপূর্ণ পরিবেশ দেখে আমার ভেতরে প্রচণ্ড অস্বস্তিকর অনুভূতির সৃষ্টি হল। শরীরে অস্থিরতা বাড়তে লাগল। হাত পায়ে ঘাম ছুটে ঠান্ডা হয়ে এলো। গলা শুকিয়ে এলো। ওদিকে প্রজ্জ্বল ভাই, অভ্র ভাই ও লোকগুলোর মধ্যে হাতাহাতি হচ্ছে। গার্ডটা তাদের ঠেকানোর চেষ্টা করছেন। আমি চোখের সম্মুখে এ দৃশ্য ঘটতে দেখে অসহ্যকর ভয়ে অল্পবিস্তর কাঁপছি। সম্মুখে চলমান এই ঘটনা আমার ভেতরটা নাড়িয়ে দিল। চোখের সামনে নিয়ে এলো অতীতের কিছু দুঃসহ স্মৃতি। আমি আর নিজেকে স্বাভাবিক রাখতে পারলাম না। ভোচক্কর দিয়ে আমার মাথা ঘুরতে লাগল। কিছু বুঝে উঠার পূর্বেই আমার চারপাশ অন্ধকার হয়ে এলো। পিটপিট করে চোখ মেলে তাকালাম আমি। কয়েক সেকেন্ড সময় নিলাম, কোথায় আছি তা বুঝার জন্য। মাথার উপরে শুভ্র দেয়ালে সেটে দেওয়া রংবেরঙের অনেক তারা দেখে বুঝতে বাকি রইল না আমি আমার রুমেই শুয়ে আছি। স্বস্তি পেলাম খানিক। ফুটবল চাহনিতে ঘাড় ঘুরিয়ে বাম পাশে তাকালাম। অতঃপর ডান পাশে তাকাতেই ভূত দেখার মতো চমকে উঠলাম। পাশ ফিরে দেখলাম প্রজ্জ্বল ভাই আমার দিকে নিষ্পলক চেয়ে আছে। তবে এই নিষ্কম চাহনিতে রয়েছে উদ্বিগ্নের ঝলক। উনি খানিক বিচলিত গলায় জিজ্ঞেস করলেন, ঠিক আছিস তো? বেটার ফিল করছিস এখন? প্রজ্জ্বল ভাইয়ের প্রশ্নে আমি দ্বিধাগ্রস্ত চাহনিতে উনার পানে চাইলাম। চিন্তা করলাম, আসলেই কি আমি ঠিক আছি? শরীরের অবস্থাটা একটু পর্যবেক্ষণ করা দরকার। খানিক সময় নিয়ে নীরবে নিজের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করলাম। অতঃপর মৃদু হেসে প্রজ্জ্বল ভাইকে বললাম, হ্যাঁ, এখন আগের চেয়ে অনেক বেটার ফিল করছি। তৎক্ষণাৎ উনি আমার কপালে হাতের উল্টো পিঠ আমার কপালে রাখলেন। নিমিষের জন্য ভ্রুজোড়া কুঞ্চিত করে আমার দিকে চাইলেন। অতঃপর হাত সরিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, যাক, জ্বর আসেনি তোর। আমরা তো তোকে নিয়ে খুব টেনশনে ছিলাম। কেন? আমায় নিয়ে এত টেনশন করার কি আছে? টেনশন করব না মানে? ওভাবে হুটহাট অজ্ঞান হয়ে পড়লে কার টেনশন হবে না বল? আমি আপাতত আর কথা বাড়ালাম না। এভাবে শুয়ে কথা বলতে বেশ অসুবিধা হচ্ছিল বলে দুপাশে দুহাত ঠেকিয়ে উঠতে নিলাম, কিন্তু শরীর খানিক ফুটবল হওয়ায় উঠতে কষ্ট হচ্ছিল। ফলে প্রজ্জ্বল ভাই আমায় উঠে বসতে সাহায্য করলেন। আমার হাত ধরে খাটের সাথে হেলান দিয়ে বসিয়ে নিজেও চেয়ারে বসে পড়লেন। বললেন, তোর শরীরটা বেশ ফুটবল মনে হচ্ছে চন্দ্রিমা। একটু ডাবের পানি খাবি? এ মুহূর্তে খাওয়ায় অরুচি বোধ করাই বললাম, না প্রজ্জ্বল ভাই, আমার এখন কিছু খেতে মন চাইছে না। আগে বলুন, ওদিকের অবস্থা কি? কোন দিকের অবস্থা? প্রজ্জ্বল ভাই আমার প্রশ্ন ঠিকই বুঝলেন, তবে ব্যাপারটা আড়াল করতে এমন প্রশ্ন জিজ্ঞেস করলেন। আমি বললাম, এমন ভাব ধরেছেন যেন জানেন না আমি কি নিয়ে জিজ্ঞেস করছি। হসপিটালে কি অবস্থা? অভ্র ভাই ঠিক আছে তো? আর হ্যাঁ, আপনার কিছু হয়নি তো আবার? প্রজ্জ্বল ভাই ফোঁস করে নিঃশ্বাস ছাড়লেন। আমার এত প্রশ্নের চাপে যে উনি পরাজয় স্বীকার করে নিয়েছে তা বলা বাহুল্য। উনি ঈষৎ উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, এসব জানা কি খুব জরুরি তোর জন্য? এমনিতেই হসপিটালে মারামারি দেখেই তুই অজ্ঞান হয়েছিলি। সে হিসেবে এসব ভুলে যাওয়া বেটার না? আমি খিটখিটে গলায় বললাম, উফ, প্রজ্জ্বল ভাই, আপনি বলুন তো আমায়। প্রজ্জ্বল ভাই প্রলম্বিত নিঃশ্বাস ছাড়লেন। বললেন, হসপিটালে সবকিছু স্বাভাবিক হয়ে এসেছে। আর অভ্রেরও তেমন কিছু হয়নি। শুধু গালে ঘুষি মারা একটু রক্ত জমে গিয়েছে জাস্ট। আর আপনার? আমার কিছু হয়নি। এই বলে প্রজ্জ্বল ভাই অন্যদিকে চাইলেন। বুঝলাম, উনি আমার নিকট হতে কিছু লুকানোর চেষ্টা করছেন। কিন্তু আমিও যে না জেনে উনায় ছাড়ছি না।
আমি হাত বাড়িয়ে প্রজ্জ্বল ভাইয়ের থুতনি ধরে মুখটা নিজের দিকে ঘুরিয়ে আনলাম। অনুসন্ধানী দৃষ্টিতে উনার পুরো মুখশ্রীতে একবার চোখ বুলিয়ে আনতেই লক্ষ্য করলাম উনার ঠোঁটের পাশে লাল হয়ে আছে। ফর্সা গালে আঘাতের লাল চিহ্ন বেশ ভালোভাবেই দৃষ্টিগোচর হচ্ছে এখন। গালের দাড়ির জন্য উনার ঠোঁটের পাশে এই আঘাতের চিহ্ন পূর্বে তেমন দৃষ্টিগোচর হয়েছিল না। এক নজরে এই আঘাতের চিহ্নটা লক্ষ্য করার মতো না। উনার ঠোঁটের পাশে আঘাতের চিহ্ন দেখে আমি দাপটের সহিত জিজ্ঞেস করলাম, মার খেয়ে নিজের ফর্সা গালটা তো টমেটো বানিয়ে ফেলেছেন। নিজের শরীরের নেই ঠিক, আবার আসছে আমার খেয়াল নিতে। প্রজ্জ্বল ভাই কথা বললেন না। থুতনি হতে আমার হাত হটিয়ে দিয়ে উদ্বিগ্ন গলায় বললেন, আমার শুধু গালটা লাল হয়েছে। আর তোর? আমি জানি, তখন তুই ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলি। এখনও কি সেসব ভুলতে পারিসনি চন্দ্রিমা? প্রজ্জ্বল ভাইয়ের প্রশ্নে আমি নিয়ে এলাম। তবে উনি যেন আমায় নিয়ে বেশি চিন্তা না করেন সে কারণে সঙ্গে সঙ্গেই নিজেকে এই মুহূর্তে চটপটে মেজাজের প্রমাণ করে বললাম, আপনি এত চিন্তা করেন কেন আমাকে নিয়ে? আমি ঠিক আছি। ওই হঠাৎ এসব দেখলে একটু মনে পড়ে। তাছাড়া আমি একদম ঠিকঠাক। প্রজ্জ্বল ভাই মুহূর্তেই আমার কথায় দ্বিমত পোষণ করে বক্র কণ্ঠে বললেন, খুব জানি তোর ঠিকঠাক অবস্থা। উপরে ফিটফাট আর ভেতরে সদরঘাট। একদম এমন তুই। আমি তৎক্ষণাৎ ভেঙচি কেটে কথা আবারও অভ্র ভাইয়ের দিকে নিয়ে এলাম। জিজ্ঞেস করলাম, ওই লোকরা কি কারণে মারামারি শুরু করেছিল? আর বলিস না, সরকারি হাসপাতালে এসব গুন্ডা প্রজাতির লোকরা ডাক্তারদের একেবারেই সম্মান করে না। মাঝে মাঝে সাধারণ রোগীর লোকদের কাছেই সম্মান পাওয়া যায় না। আর এ তো রাস্তার গুন্ডা। ওই দলের একটা লোককার সাথে যেন মারামারি করে ঠোঁটমুখ ফাটিয়ে এনেছিল। সেজন্য চিকিৎসা নিতে হাসপাতালে চলে এসেছিল। অভ্র তখন অ্যাক্সিডেন্টের একটা পেশেন্টের রক্ত বন্ধ করতে, ব্যান্ডেজ করতে ব্যস্ত। আর কিছুক্ষণ পরেই ওই লোককে ওটিতে পাঠানোর কথা। কিন্তু এর মধ্যে গুন্ডাগুলো এসে অভ্রকে জোর করতে থাকে যে এক্ষুনি তাদের লোকের চিকিৎসা করতে হবে। তুইই বল, এ মুহূর্তে অ্যাক্সিডেন্টের ওই লোকের জরুরি চিকিৎসা করবে নাকি মারপিট করে নাকমুখ ফাটিয়ে আনা লোকের চিকিৎসা করবে? ওই লোকের কিন্তু নার্স দিয়েই কাজ চালানো যেত। কিন্তু বদমাশগুলো নার্সের হাতে চিকিৎসা নিবে না। ব্যাস, তারপর তো মারামারি শুরু হলো। আমি কিছুটা চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলাম, এমন কি এই প্রথম? না, মাঝে মাঝেই এমন হয়। কিছু গরম টেম্পারের লোকগুলো তো ডাক্তার, ওয়ার্ড বয়দের উপর হুটহাট হাত উঠিয়ে দেয়। মারামারি দেখে তোর অজ্ঞান হয়ে যাওয়া নিয়ে বাবা বেশ টেনশনে আছে। টেনশন কি কারণে? এই যে মেডিকেলে যাওয়ার পর এমন টাইপের কিছু দ্বিতীয়বার দেখলে তুই আবারও না অজ্ঞান হয়ে পড়ে যাস। প্রজ্জ্বল ভাইয়ের কথায় আমি নিঃশব্দে হাসলাম। হঠাৎ মামির কথা মনে আসতে জিজ্ঞেস করলাম, মামির কি অবস্থা? মামি কোথায় এখন? সুস্থ আছে তো? প্রজ্জ্বল ভাই আমার প্রশ্নে সন্দেহ ভরা চাহনিতে চেয়ে জিজ্ঞেস করলেন, তুই কিভাবে জানিস মা অসুস্থ? আমি বিস্ময়, চিন্তায় আখিজোড়া বড় বড় করে জিজ্ঞেস করলাম, সত্যি মামি অসুস্থ? এখন কি অবস্থা? আমি গিয়ে দেখে আসি। এই বলে আমি উঠতে নিলাম। কিন্তু প্রজ্জ্বল ভাই আমার হাত ধরে আটকে বললেন, মা এখন ঠিক আছে, ঘুমাচ্ছে। তোর এই অবস্থা দেখে প্রেশার হাই হয়ে গিয়েছিল। আমি ওষুধ খাইয়ে দিয়ে ঘুমাতে বলেছি। উনার কথা স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। বললাম, জানতাম মামির প্রেশার আবারও হাই হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে উনি একটু হাইপার হলেই হয়েছে। সামান্য অসুস্থ মানুষের থেকেও উনি বেশি অসুস্থ হয়ে পড়েন। প্রজ্জ্বল ভাই হাসলেন। উনার সাথে যোগ দিলাম আমিও। মামির এই হাইপার হয়ে যাওয়া, প্রেশার বেড়ে যাওয়া নিয়ে যে কত কাহিনী আছে তা ভাবতেই আপনা আপনি হাসি চলে আসে। ক্ষণিকের মাঝেই প্রজ্জ্বল ভাই হাসি থামালেন। বললেন, তুই একটু রেস্ট নে। আমি বাবাকে আর অভ্রকে জানিয়ে দেই তোর জ্ঞান ফিরেছে। আর তুই সুস্থ আছিস। এই বলে প্রজ্জ্বল ভাই ফোনে ডায়াল করতে করতে চলে গেলেন। আমিও শুয়ে একটু বিশ্রাম নিলাম। এভাবে যে কখন ঘুমিয়ে পড়লাম তার ঠিক নেই। ছাদ থেকে কাপড়চোপড় উঠিয়ে একটু হাওয়া খেতে রেলিং ঘেঁষে দাঁড়ালাম। চারপাশে শীতল শান্ত পরিবেশ। কিন্তু হঠাৎ করেই সে শান্ত পরিবেশ অশান্ত হয়ে উঠল। চারপাশে হৈহট্টগোল শোনা গেল। চিৎকার চেঁচামেচি শোনা গেল। আমার উৎসুক চাহনি গিয়ে ঠেকল আমাদের বাড়ির গেটের উপর।
দূর হতে চিৎকার চেঁচামেচি শুনতে শুনতে ক্রমশ সে শব্দ অতি নিকটে অনুভূত হল। দেখলাম গেট হতে বেশ কয়েক কদম দূর থেকে কেউ একজন ছুটে আসছে। তার পিছে দাঁড়িয়ে ছুটে আসছে গুটি কয়েক লোক। প্রত্যেকের জবানে হিংস্রমূলক বুলি। বুঝা যাচ্ছে লোকগুলো সামনের সেই মানুষটাকে মারতে ছুটে আসছে। এদিকে সেই মানুষটা প্রাণপণে দৌড়াচ্ছে। তার পরনের শার্ট রক্তে ভিজে জবজবে হয়ে আছে। এ দৃশ্য দেখে আঁতকে উঠলাম আমি, কিন্তু জখম ব্যক্তিটির চেহারা যখন উপর হতে দেখলাম তখন যেন আমার পুরো দুনিয়া চক্কর দিয়ে উঠল। রক্তে জর্জরিত ব্যক্তিটি আর কেউ নয় বরং। দূর হতে চিৎকার চেঁচামেচি শুনতে শুনতে ক্রমশ সে শব্দ অতি নিকটে অনুভূত হল। দেখলাম গেট হতে বেশ কয়েক কদম দূর থেকে কেউ একজন ছুটে আসছে। তার পিছে দাঁড়িয়ে ছুটে আসছে গুটি কয়েক লোক। প্রত্যেকের জবানে হিংস্রমূলক বুলি। বুঝা যাচ্ছে লোকগুলো সামনের সেই মানুষটাকে মারতে ছুটে আসছে। এদিকে সেই মানুষটা প্রাণপণে দৌড়াচ্ছে। তার পরনের শার্ট রক্তে ভিজে জবজবে হয়ে আছে। এ দৃশ্য দেখে আঁতকে উঠলাম আমি, কিন্তু জখম ব্যক্তিটির চেহারা যখন উপর হতে দেখলাম তখন যেন আমার পুরো দুনিয়া চক্কর দিয়ে উঠল। রক্তে জর্জরিত ব্যক্তিটি আর কেউ নয় বরং ভাইয়া। ভাইয়াকে এই অবস্থায় দেখে হাত বাড়িয়ে চিৎকার দিয়ে উঠলাম আমি। অতঃপর নিজেকে আবিষ্কার করলাম বিছানার উপর। চোখজোড়া মেলে চারপাশ একবার পর্যবেক্ষণ করে বুঝলাম সবটাই আমার স্বপ্ন ছিল। তবে এ যে স্বপ্ন হয়েও বাস্তব ছিল তা নিমিষের মাঝে উপলব্ধি করলাম আমি। ফলস্বরূপ নিজেকে আটকে রাখতে না পেরে জোরে জোরে কান্না শুরু করলাম। কেমন যেন ভয়ে আমার পুরো শরীর শিউরে উঠছে। অনবরত ঘামছি আমি। হৃৎপিণ্ড স্বাভাবিকের চেয়ে তুমুল জোরে দৌড়াচ্ছে যেন। না চাইতেও বারবার চলমান দৃশ্যের ন্যায় ভাইয়ার ঘটনাটা চোখের সামনে ভাসছে। আকস্মাৎ দরজা খুলে আমার রুমে প্রবেশ করলেন প্রত্যাশা আপু, প্রজ্জ্বল ভাই ও মামি। প্রত্যাশা আপু আমাকে দেখেই দ্রুত আমার নিকটে চলে এলো। আপুকে কাছে পেয়ে আমি সাথে সাথে আপুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আপু আমার মাথায় হাত বুলিয়ে উদ্বিগ্ন ও কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করল, এই চন্দ্রিমা, চন্দ্রিমা, কি হলো হঠাৎ? এভাবে চিৎকার দিয়ে উঠলি কেন? আর এভাবে কান্না করছিস কেন? আমি কোনো জবাব দিলাম না, বরং সশব্দে ভীত অনুভূতি পুষে কাঁদতে লাগলাম। প্রজ্জ্বল ভাই বললেন, আমার মনে হয় চন্দ্রিমা খারাপ স্বপ্ন দেখেছে আপু। জিজ্ঞেস কর ওকে। প্রত্যাশা আপু পূর্বের ন্যায় মাথায় হাত বুলাল। তবে এবার উদ্বিগ্ন কণ্ঠে নয়, বরং নরম সুরে জিজ্ঞেস করল, চন্দ্রিমা, তুই কি খারাপ স্বপ্ন দেখেছিস? আমি কাঁদতে কাঁদতে মাথা নাড়ালাম। আপু জিজ্ঞেস করল, কি নিয়ে স্বপ্ন দেখেছিস চন্দ্রিমা? আমি নিরুত্তর রইলাম। আপু পুনরায় জিজ্ঞেস করল, চন্দ্রিমা, বললি না তো কি নিয়ে স্বপ্ন দেখেছিস? কান্নার দমকে ঠিকমতো কথা বলা হয়ে উঠছিল না আমার জন্য। তবুও বেশ কষ্টে সৃষ্টে ফুপিয়ে ফুপিয়ে বললাম, ভাইয়া, ভাইয়াকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম। এই বলে আমি পুনরায় কাঁদতে লাগলাম। আজ কিছুতেই আমি কান্না করা হতে নিজেকে বিরত রাখতে পারছি না। ভাইয়ার ঘটনাটা বারবার মনে হানা দিচ্ছে। আপু পূর্বের ন্যায় বলল, আচ্ছা আচ্ছা, এবার চুপ কর সোনা। অনেক কেঁদেছিস। এত কাঁদলে শরীর খারাপ করবে তো। আমাকে শান্ত করতে মামি এগিয়ে এসে আমার মাথায় হাত রাখলেন। স্পষ্ট অনুভব করলাম উনি ভেজা কণ্ঠে বললেন, মা রে, এত কাঁদিস না। তোর এই বুড়ো মামিকে দেখে কি একটুও মায়া হয় না? তোকে এভাবে কাঁদতে দেখলে যে আমার ভালো লাগে না। বুকটা ভার হয়ে আসে, গলা শুকিয়ে যায়। তুইই বল, বুড়ো বয়সে এত চাপ আমি সহ্য করব কিভাবে? আর কাঁদিস না মা। তোকে এভাবে দেখে আমার ব্লাড প্রেশার আবারও হাই হয়ে যাচ্ছে। মামির শেষোক্ত কথাটি কান্নার মাঝেও আমাকে ভাবতে বাধ্য করল। সত্যি আমার কারণে মামির শরীর খারাপ হয়ে গেলে তখন তীব্র অনুশোচনা ছাড়া কিছুই করার থাকবে না আমার। এই ভেবে আমি আপুকে ধীরে ধীরে ছেড়ে দিয়ে কান্না থামানোর চেষ্টা করলাম। মামি আমার মাথায় হাত বুলিয়ে প্রশংসার সুরে বললেন, এই তো মা আমার সব কথা শুনে। আর কাঁদিস না। ওসব কথা ভুলে যাওয়ার চেষ্টা কর চন্দ্রিমা। যা হওয়ার তা হয়ে গিয়েছে। 4 বছর আগের ঘটনা নিয়ে এইভাবে কাঁদলে কি চঞ্চল ফিরে আসবে? এর চেয়ে না কেঁদে জায়নামাজে বসে ওর জন্য দোয়া করলেও তো পারিস। এবার কান্না বন্ধ করে হাতমুখ ধুয়ে আয় একটু। তোর জন্য খাবার নিয়ে আসছি আমি। সন্ধ্যা হয়ে গেল, অথচ এখনো দুপুরের ভাতটুকুও খাসনি।
আমি মামির কথা শুনে কান্না থামাতে চেষ্টা করলাম, তবুও পুরোপুরি কান্না থামাতে পারলাম না। যতই ভাইয়ার কথা ভুলে থাকতে চাইছি ততই যেন ভাইয়ার স্মৃতি আরও বেশি হানা দিচ্ছে আমায়। বিছানায় নত মস্তকে বসে আছি আমি, চোখ দিয়ে নিঃশব্দে জল গড়িয়ে পড়ছে। কান্নার শব্দ না হলেও ফুপানোর শব্দ ঠিকই হচ্ছে। মামি এখনও দাঁড়িয়ে আছে। আমার এভাবে ফুপানো দেখে মামি নাখোশ কণ্ঠে বললেন, না, মেয়েটা আমার কথা শুনে না, এখনও কেঁদে যাচ্ছে। মামির কথার প্রত্যুত্তরে আমি কোনোরকমে বললাম, আমি চেষ্টা করছি মামি, কিন্তু কান্না যে থামতেই চাইছে না। প্রজ্জ্বল ভাই এবার বললেন, এ কোনো চেষ্টা হলো? এই বলে তিনি হাঁটু গেড়ে আমার সম্মুখে বসে পড়লেন। কিঞ্চিত মাথা উঁচু করে আর চোখে দেখলাম উনায়। উনি নীরবে হাত বাড়িয়ে আমার থুতনি ধরে মাথা তুলে দিলেন। অতঃপর নাকমুখ কুঁচকে আফসোসমূলক শব্দ উৎপন্ন করে বললেন, না, আর হলো না। কই ভাবলাম আপুর বিয়েতে ছেলে খুঁজে তোকেও আপুর সাথে পাঠিয়ে দিব, কিন্তু তুই তো কান্না করে চোখমুখ রোল বানিয়ে ফেলেছিস। প্রজ্জ্বল ভাইয়ের মুখে বিয়ের কথা শুনে মুহূর্তেই ঝেঁঝে উঠলাম আমি। এতক্ষণ ফুপালেও এবার কান্না শুরু করলাম। মামির দিকে চেয়ে অভিযোগের সুরে বললাম, মামি, প্রজ্জ্বল ভাই কি বলে? আমি বিয়ে করব না কিন্তু। আমার অভিযোগ শুনতে দেরি হলো, কিন্তু প্রজ্জ্বল ভাইয়ের পিঠে ঘা বসিয়ে দিতে একটুও দেরি হলো না মামির। উনি আমায় সান্ত্বনা দিতে বললেন, এই দামড়ার কথায় কান্দিস কেন? ও বললেই কি হয়ে গেল নাকি? তোকে কি এভাবে যেনতেন ছেলের সাথে বিয়ে দিব? তোর জন্য তো খুঁজে খুঁজে হীরের টুকরো ছেলে বের করব। মামির এহেন কথা শুনে আমার দিকে চেয়ে ভ্রু নাচিয়ে হাসলেন প্রজ্জ্বল ভাই। উনার এ কাণ্ড এবং মামির মুখে বিয়ের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলাম আমি। তীব্র অভিযোগের সুরে বললাম, বিয়ের কথায় না বলার পরও আবার কেন বিয়ের কথা তুলছেন মামি? এই বলে আমি অসহায় চাহনিতে প্রত্যাশা আপুর দিকে চাইলাম। আপু আমার পানে আদুরে চাহনিতে চেয়ে প্রজ্জ্বল ভাইও মামিকে বলল, শুধু শুধু মেয়েটাকে জ্বালাচ্ছ তোমরা, এবার যাও তো রুম থেকে, আমি ওর সাথেই আছি। মা, তুমি খাবার নিয়ে আসো। আর প্রজ্জ্বলের বাচ্চা, তুই নিজের রুমে যা। সুযোগ পেলেই চন্দ্রিমার পিছে পড়া যেন তোর মুদ্রাদোষ হয়ে গিয়েছে। আর যদি তোকে এমন করতে দেখেছি। এই বলে আপু আমার পাশে বসল। মামি আমাদের এ কাণ্ড দেখে হাসতে হাসতে চলে গেল, কিন্তু প্রজ্জ্বল ভাই তখনও গেলেন না। উল্টো উঠে দাঁড়িয়ে আমার দিকে তির্যক দৃষ্টি নিক্ষেপ করে বললেন, বাড়িতে তোর সাপোর্টিভ মানুষের অভাব নেই। নে নে, কত সুযোগ নিবি নে। একদিন আমারও সুযোগ আসবে ম্যাডাম চাঁদ, চন্দ্রিমা। হুহো। এই বলে প্রজ্জ্বল ভাই চলে গেলেন। উনি যাওয়ার পর আপুকে জিজ্ঞেস করলাম, নানু কোথায় আপু? দেখলাম না যে। তুই উঠার কিছুক্ষণ আগেই দাদু পাশের বাড়িতে গিয়েছে, বান্ধবীর সাথে পান চিবুতে। যাওয়ার আগেই বলেও গিয়েছে, তুই উঠলেই যেন ডাকি তাকে। কিন্তু তুই এমনভাবে উঠলি। যাই হোক, হাত মুখ ধুয়ে আয় তুই। আমি নিচে গিয়ে খাবার নিয়ে আসি। এই বলে আপু চলে গেল। আমি ওভাবেই কিছুক্ষণ বসার পর ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমে গিয়ে নিজেকে শান্ত করে একদৃষ্টিতে আয়নার দিকে চেয়ে রইলাম। চোখের সামনে পুনরায় ভাসতে লাগলো অতীতের সেই স্মৃতিগুলো। বাবা মায়ের স্নেহের হাত মাথা থেকে সরে যাওয়ার পর আমার তৃতীয় স্নেহের হাত হয় ভাইয়া। ছোট থেকেই ভাইয়ার সাথে খুব মিল ছিল আমার। ভাইয়াও আমাকে খুব আদর করত। মামারা যাওয়ার পর প্রথম প্রথম যখন মামাবাড়িতে আসি তখন ছোট্ট আমি নিজেকে সবসময় গুটিয়ে রাখতাম। সারাদিন ভাইয়ার শার্টের কোনা ধরে ভাইয়ার পাশে পাশে থাকতাম। ভাইয়াও আমাকে আগলে রাখত। 4 বছর আগে, যখন আমি মাত্র ক্লাস 9-এ উঠি তখন ভাইয়া বিজনেস করার জন্য সুযোগ খুঁজছিল। ভাইয়া চেয়েছিল, মামার ছায়ায় আর না থেকে নিজে কিছু করে নিজের ও আমার ভরণপোষণের দায়িত্ব নিবে। ভাইয়া তখন ভার্সিটির শেষ বর্ষে ছিল। সে সময় আমাদের পাশের এলাকার এক লোকের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল ভাইয়া, বিজনেস করার জন্য। পরে অবশ্য জেনেছিলাম, ওই লোকের মেয়েকে ভালোবাসত বলেই ভালো বুঝে তার কাছ থেকে টাকা ধার নিয়েছিল। যদিও লোকটি জানত না ভাইয়া তার মেয়েকে ভালোবাসে। জানলে বোধহয় কখনো এত টাকা ধার দিত না। সেই ধার করা টাকা নিয়ে ভাইয়া বিজনেস শুরু করে। কিন্তু ভাইয়ার এ টাকা ধার নেওয়ার ব্যাপারে বাড়ির কেউই জানত না। যদিও সবাই জিজ্ঞেস করেছিল টাকার ব্যাপারে। তখন ভাইয়া কোনো এক বন্ধুর কথা বলেছিল।
বিজনেস শুরু করার পর প্রথম প্রথম কিছু লাভ হলেও পরে বিজনেসে বড় রকমের দশ নামে। ভাইয়া অনেক চেষ্টা করেও সে লোকসান ভরতে পারেনি। ওদিকে সেই টাকা সুদে আসলে পূর্বের চেয়ে অনেক গুণ হয়ে গিয়েছিল। এদিকে বিজনেসে লোকসান, অপরদিকে পূর্বের চেয়েও দ্বিগুণ টাকা পরিশোধের চাপ, সব মিলিয়ে ভাইয়া অনেক চিন্তায় ছিল। পরিস্থিতিও এমন ছিল যে এ ব্যাপারে বাড়ির কাউকে জানাতে পারেনি সে। আর বাড়িতে না জানানোর ব্যাপারটিই আমাদের সবার জীবনে কাল হয়ে দাঁড়ায়। সেদিন ভাইয়া ভার্সিটি থেকে বাড়ি ফিরছিল। পথে ওই লোকের সাঙ্গপাঙ্গর সাথে ভাইয়ার একটু কথা কাটাকাটি হয়। ভাইয়া তাদের বলে টাকা পরিশোধ করতে আরও সময় লাগবে, কিন্তু তারা শুনেনি, বরং ভাইয়াকে নানারূপ হুমকিধামকি দিয়েছিল। সেই দিনই বিকেলে ভাইয়া যখন এলাকার চায়ের দোকানে বসে চা খাচ্ছিল তখন আচমকা ভাইয়ার উপর আক্রমণ করে বসে ওই লোকের সাঙ্গপাঙ্গরা। তাদের আক্রমণ ঘুষি মারার মধ্যে সীমাবদ্ধ ছিল না। তারা নিজেদের সাথে রীতিমতো রামদা নিয়ে এসেছিল। এগুলো দিয়ে তখনই তারা ভাইয়ার উপর হামলা করে। নিজের প্রাণ বাঁচাতে ভাইয়া ওভাবেই ছুটতে ছুটতে বাড়ির কাছে চলে আসে। কিন্তু ওই লোকগুলো ভাইয়াকে ছাড়েনি, বরং শেষ পর্যন্ত ভাইয়ার প্রাণ নিয়ে তবেই ক্ষান্ত হয়েছে। ভাইয়াকে মেরে ফেলার এ দৃশ্য সেদিন বাড়ির ছাদ থেকেই দেখেছিলাম আমি। এসব দেখে কয়েক সেকেন্ডের জন্য আমি বাকরুদ্ধ হয়ে ছাদেই দাঁড়িয়েছিলাম। মুখ দিয়ে চিৎকার পর্যন্ত বের হচ্ছিল না। পরে যখন নিজেকে ধাতস্থ করলাম তখন অনেক দেরি হয়ে গিয়েছে। ভাইয়া ততক্ষণে বাড়ির সামনেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এলাকার চা দোকান হতে বাড়ি পর্যন্ত যতক্ষণ ভাইয়ার পিছে লোকগুলো ছিল ততক্ষণ ভাইয়াকে সাহায্য করতে কেউই এগিয়ে আসেনি, আসবেও বাকি করে। হামলাকারীদের হাতে যে বিশাল বিশাল রামদা ছিল, এসব দেখে কে নিজের জানের কথা চিন্তা না করে অপরজনকে বাঁচাতে আসবে। অবশ্য তারা ভাইয়াকে সরাসরি না বাঁচিয়ে পুলিশকে খবর দিয়েছিল, কিন্তু পুলিশ আসতে আসতেই হামলাকারীরা নিজেদের কাজ সেরে পালিয়ে গিয়েছিল। যদিও পরে তদন্তের মাধ্যমে তাদের ধরা হয়েছিল। বর্তমানে তারা সবাই জেল খাটছে। ভাইয়ার এই ঘটনার পর অনেকদিন পর্যন্ত এলাকার সবাই ভয়ে তটস্থ ছিল। সন্ধ্যার পর কেউ বাড়ি থেকে সহজে বের হতো না। এ ঘটনা নিয়ে পত্রিকাতেও লেখালেখি হয়েছিল। এ পুরো ঘটনা আমি শুনেছিলাম প্রত্যাশা আপুর কাছ থেকে। সরাসরি চোখের সামনে ভাইয়ার খুন হতে দেখে আমি শকে চলে গিয়েছিলাম। কত রাত যে নির্ঘুম কাটিয়েছিলাম তা আমিই জানি। কিন্তু এভাবে নির্ঘুম রাত কাটানোর পর যা একটু ঘুম আসত তাও দুঃস্বপ্নের কারণে ভেঙে যেত। এ ঘটনার পর পুরোপুরি সুস্থ স্বাভাবিক হতে কয়েক মাস সময় লেগেছিল আমার। যদিও সুস্থ হয়ে যাওয়ার পর মাঝে মাঝেই ভাইয়াকে নিয়ে স্বপ্ন দেখতাম, তবে বিগত 2 বছর যাবৎ এমন স্বপ্ন দেখা প্রায় শূন্যে নেমে এসেছিল। কিন্তু আজ চোখের সামনে আবারও সেই মারামারি দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। ফলস্বরূপ হসপিটালেই অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। ভাইয়াকে নিয়ে চিন্তা করতে করতে বুক চিরে একরাশ দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আয়নার দিকে চেয়ে কয়েক চোখের পলক ফেলে ট্যাপ ছেড়ে কয়েকবার মুখে পানির ঝাপটা নিলাম। ভালোভাবে মুখ ধুয়ে বেরিয়ে এলাম ওয়াশরুম থেকে। বেরিয়ে দেখলাম আপু খাবার নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। আমি গিয়ে বসতেই আপু নিজ হাতে আমাকে খাইয়ে দিল। আজ আপুর গায়ে হলুদ। বাড়ির বড় এবং একমাত্র মেয়ের বিয়ে বলে মামা বিয়ের আয়োজনে কোনো প্রকার কমতি রাখেননি। সাধ্যমতো বিয়ের প্রস্তুতি নিয়েছেন। বিয়ে উপলক্ষে পুরো বাড়ি সাজানো হয়েছে রংবেরঙের মরিচবাতি দিয়ে। হলুদের জন্য প্যান্ডেল করা হয়েছে বাড়ির ছাদের উপর। আর বাড়িতে আগত মেহমানদের জন্য বাড়ির পিছনে রান্নাবান্নার আয়োজন করা হয়েছে। রান্নার কাজ করছেন শহরের পরিচিত কিছু বাবুর্চিরা। মেহমানদের আনাগোনায় বাড়িতে তিল পরিমাণ মাথা গোজার ঠাঁই পাওয়া যাচ্ছে না। বৃষ্টি ও গরমের সংমিশ্রণে তৈরি আবহাওয়া ও অসংখ্য মেহমানদের উপস্থিতির ফলে পুরো বাড়িতে কেমন এক ভ্যাপসা গরমের আবহ সৃষ্টি হয়েছে। এর মধ্যেই করতে হচ্ছে ছোটবড় নানা কাজ। আপুর বিয়ে উপলক্ষে মামির বাবা বাড়ির সকল প্রকার আত্মীয়স্বজন এসেছেন। প্রায় প্রত্যেকের সাথে আছে ছোটবড় পিচ্চি বাচ্চা। বয়সে কম পিচ্চি বাচ্চারা পুরো বাড়ি জুড়ে খেলাধুলায় মেতে উঠেছে। আর তুলনামূলক একটু বেশি বয়সী যারা আছে তারা হলুদের অনুষ্ঠানের সব গোছগাছে সাহায্য করছে আমাদের। ডেকোরেটরের লোকজন প্যান্ডেল বসিয়ে চলে যাওয়ার পর প্রজ্জ্বল ভাই, অভ্র ভাই ও এলাকার পরিচিত দুটো ছেলে মিলে ফুল দিয়ে প্যান্ডেল সাজাচ্ছে।
প্যান্ডেল সাজাতে ব্যবহার করা হচ্ছে বাড়ির পিছনে অবস্থিত বিশাল চন্দ্রপ্রভা গাছের চন্দ্রপ্রভা ফুল, অলকানন্দা ও বাজার থেকে কিনে আনা গ্লাডিওলাস দিয়ে। আমরা মেয়েরা হলুদের জন্য ডালা ও ক্ষীর সাজাতে ব্যস্ত। ক্ষীর সাজানোর এক পর্যায়ে আপু উপর থেকে আমায় কিছু কাজের জন্য ডাক দিল। আপুর কাজ সেরে যখনই নিচে নামতে যাব তখনই পিছন হতে অভ্র ভাই ডাক দিলেন, কোনরূপ ভূমিকা ছাড়াই জিজ্ঞেস করলেন, হলুদের জন্য প্রত্যাশা আপুকে সাজাবে কখন? আর একটু পরেই যাব, বিকেল তো হয়ে এসেছে, সন্ধ্যার মধ্যেই আপুকে সাজিয়ে উপরে নিয়ে আসব। ওহ আচ্ছা, তোমরা মেয়েরাও কি প্রত্যাশার সাথে মিলিয়ে শাড়ি পরবে? হ্যাঁ, আমরাও শাড়ি পরব, কিন্তু আপুর সাথে মিলিয়ে না, অন্য ডিজাইন আর কালারের শাড়ি পরব। ডিপ পার্পেল কালারের শাড়ি পরব আমরা মেয়েরা, আর আপনারা একই কালারের পাঞ্জাবি। কেন, মনে নেই এটা? আমার কথায় অভ্র ভাই মাথা চুলকিয়ে বোকাসোকা হাসি হাসলেন, বললেন, ভুলে গিয়েছিলাম। আচ্ছা শোনো চন্দ্রিমা। হ্যাঁ বলুন অভ্র ভাই, এটা তোমার জন্য। এই বলে অভ্র ভাই পিছন হতে হাত বাড়িয়ে এক মুঠো চন্দ্রপ্রভা ফুল আমার সামনে তুলে ধরলেন। উনার হাতে এত চন্দ্রপ্রভা ফুল দেখে থতমত খেলাম আমি, বিস্মিত কণ্ঠে বললাম, এত ফুল দিয়ে আমি কি করব? অভ্র ভাই চট করে নিজের ভুল বুঝতে পেরে শুধরে নিয়েছেন, এমন ভঙ্গিতে বললেন, সরি, শুধু তোমার জন্য না, তোমাদের জন্য, মানে তোমরা যারা শাড়ি পরবে তাদের জন্য। শাড়ি পরার পর মাথায় ফুল গুজে দিলে দেখতে সুন্দর দেখায়। অভ্র ভাইয়ের এহেন কথা শুনে ভ্রু নাচিয়ে টিপ্পনি কেটে বললাম, কি খবর অভ্র ভাই, আপনার দেখি এসব ব্যাপারে ভালোই এক্সপেরিয়েন্স আছে। আপনার সেই স্বপ্নচারিণীকে কি শাড়ি পরে মাথায় ফুল গুজতে দেখেছিলেন নাকি? অভ্র ভাই মুচকি হাসলেন, বললেন, দেখেছিলাম, তবে অনেক আগে, এজন্য তাকে আবারও এ রূপে দেখার ইচ্ছা আছে। আমি আর কিছু বলতে যাব, কিন্তু এর পূর্বেই নিচ থেকে নানু ডাকল আমায়। ফলে অভ্র ভাইয়ের সাথে চলমান কথোপকথন মাঝপথে ফেলেই ফুলগুলো নিয়ে নিচে ছুটলাম। অভ্র ভাই পিছন হতে গলা উঁচিয়ে বললেন, সবাইকে কিন্তু দিয়ে দিও ফুলগুলো। আমিও নিচে নামতে নামতে বললাম, আচ্ছা, দিয়ে দিব। হলুদের অনুষ্ঠানের জন্য আমাদের উপর অর্পিত কাজের পাট চুকিয়ে সিঁড়ি বেয়ে আমার রুমে চলে এলাম। রুমে ঢুকেই উপস্থিত জনগণকে দেখে ছোটখাটো একটা ধাক্কা খেলাম। পাশের বাড়ির সব মামি, খালা, তাদের ছোট বড় পিচ্চি বাচ্চা দিয়ে আমার রুমটা সাক্ষাৎ মাছের বাজার হয়ে গিয়েছে। এই মুহূর্তে এই রুমটা আমার রুম নয়, বরং লোকারণ্যময় একটা বাজার মনে হচ্ছে। আমি হতবাক দৃষ্টিতে আমার পুরো একবার নজর বুলিয়ে নিলাম। দেখলাম বাচ্চা কাচ্চারা নিজেদের মতো বালিশ ছুড়াছুড়ি করছে, রুমের এই জিনিস ওই জিনিস নাড়ছে, তা দিয়ে খেলছে। এর মধ্যে দেখলাম জয়নব মামির 4 বছরের ছেলে আমার টেবিলে উঠে অভ্র ভাইয়ের দেওয়া একটা শোপিস নিয়ে খেলছে। ওর হাতে সেই শোপিসটা দেখা মাত্র আমার নিঃশ্বাস যেন গলার কাছে আটকে গেল। আমার জন্মদিন উপলক্ষে অভ্র ভাইয়ের দেওয়া সবচেয়ে পছন্দের একটা উপহার সেই শোপিসটা। এই শোপিসের কিছু হলে নির্ঘাত এই বাচ্চাকে কিছু করে ফেলব আমি। বাচ্চাটা শোপিস নিয়ে ঘুরিয়ে দেখছে। দেখে মনে হচ্ছে এখনই খেলার ছলে আমার শখের শোপিসটা মেঝেতে ছুঁড়ে ফেলবে। এই মনে হতে বাচ্চাটা কিছু করার পূর্বেই আমি দ্রুত এগিয়ে বাচ্চাটার হাত থেকে শোপিসটা নিয়ে নিলাম। অমনিই বাচ্চাটা ভ্যা করে কান্না শুরু করে দিল। ওর কান্না দেখে আমি দ্রুত শোপিসটা আড়ালে লুকিয়ে জয়নব মামিকে ডাক দিয়ে বললাম, উনার ছেলেকে নিয়ে যেতে। টেবিলে উঠে আমার বইয়ের উপর হামলা চালাচ্ছে বলে। জয়নব মামি উনার ছেলেকে নিয়ে খাটে বসে আবারও সবার সাথে গল্পে মশগুল হলেন। এই মুহূর্তে তাদের গল্পের আসর দেখে মনে হচ্ছে উনারা নয়, বরং আমি আমার রুমে মেহমান হয়ে পা রেখেছি। বিয়ে বাড়িতে এই এক ঝামেলা। আমি শোপিসটা আলমারির মধ্যে রেখে জয়নব মামিকে বললাম, মামি, আপনারা একটু অন্য রুমে যাবেন? আমি রেডি হব যে তাই বলছিলাম আর কি। জয়নব মামি এক গাল হেসে বললেন, আমরা থাকতেই রেডি হও, সমস্যা কোথায়? মামিরাই তো বসে আছে, কোনো ছেলে নেই তো আর। আমি খানিক বিরক্ত বোধ করলাম, তবে তা আড়ালে রেখে বললাম, এভাবে সবার সামনে রেডি হতে একটু লজ্জা করে মামি, আপনারা অন্য রুমে গিয়ে বসুন না প্লিজ। জয়নব মামি আরও কিছু বলতে নিলে উনার শাশুড়ি উনাকে থামিয়ে বললেন,
আচ্ছা চন্দ্রিমা, তুমি রেডি হও, আমরা অন্য রুমে গিয়ে বসি। এই বলে ওই নানু নিজে উঠে গেলেন এবং রুম হতে বাকি সবাইকেও নিয়ে গেলেন। সবাই যেতেই আমি রুমে দরজা লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এখন পুরো রুমটা দেখে মনে হচ্ছে, হ্যাঁ, এটা আমারই রুম। তবে বড্ড অগোছালো, যা দেখতে মোটেও দৃষ্টি সহনীয় নয়। এজন্য রেডি হওয়ার পূর্বে পুরো রুমটা আগের মতো গুছিয়ে নিলাম। এরপর আলমারি থেকে হলুদের জন্য ডিপ পার্পেল রঙের শাড়িটা বের করে নিলাম। তবে শাড়ি পরার পূর্বে মুখ ধুয়ে মেকআপ করে নিলাম। অতঃপর মেকআপ শেষে শাড়ি পরা শুরু করলাম। আর এই শাড়ি পরতে গিয়েই বাঁধল যত বিপত্তি। শাড়ি ঘুরিয়ে আঁচল কাঁধের উপর নেওয়ার পর কুচি করতে গিয়ে বারবার ব্যর্থ হলাম। দীর্ঘ 10 কিংবা 15 মিনিটের প্রচেষ্টায় যখন কুচি করে গুজলাম তখন বাঁধল আরেক বিপত্তি। শাড়ি পুরোপুরি পরা না হতেই কে যেন দরজায় টোকা দিল। প্রথম ভাবলাম, হয়তো কোনো বাচ্চা দুষ্টুমি করেছে। কিন্তু নিমিষের মাঝেই অনবরত করাঘাতের ফলে বুঝতে বাকি রইল না, বাইরে কোনো বাচ্চা নয়, বরং বড় কেউ আছে। আমি কোনোমতে শাড়ি উঁচু করে ধরে একটুখানি দরজা খুলে বাইরে উকি দিলাম। অমনি পাঞ্জাবি পরে তৈরু হওয়া প্রজ্জ্বল ভাইকে দেখে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলাম, আপনি এখানে কেন? প্রজ্জ্বল ভাই আশেপাশে কেমন এক সতর্ক দৃষ্টি বুলাচ্ছিলেন। আমার প্রশ্ন শুনে চট করে আমার দিকে চেয়ে জিজ্ঞেস করলেন, একটু রেস্ট নিব? এই বলে কয়েক সেকেন্ড আমার দিকে চেয়ে রইলেন। উনারে চাহনি উপেক্ষা করে বললাম, তো নিন। আমার রুমে নক করছেন কেন? আমার গলার স্বর বোধ হয় একটু জোরেই শোনা গেল। ফলে প্রজ্জ্বল ভাই ঠোঁটে আঙুল ঠেকিয়ে সতর্ক কণ্ঠে বললেন, আস্তে কথা বল, আশেপাশে অনেক মানুষ আছে। প্রজ্জ্বল ভাইয়ের সতর্ক করে দেওয়ায় পরিস্থিতি আমলে নিয়ে গলার স্বর কিছুটা নিম্নে এনে বললাম, আচ্ছা, আস্তে কথা বলছি। কিন্তু আপনি আমার রুমে নক করছেন কেন? প্রজ্জ্বল ভাই সে প্রশ্নের জবাব না দিয়ে দরজা ঠেলে আমার রুমে ঢুকতে নিলেন। কিন্তু শাড়ি পুরোপুরি না পরতে পারায় নিজের সর্বশক্তি দিয়ে উনাকে দরজা ঠেলতে বাধা দিলাম। তীব্র অভিযোগী কণ্ঠে শক্ত গলায় বললাম, আমি শাড়ি পরছি তো, এর মাঝে আপনি কেন ঢুকবেন? আগে আমি রেডি হয়ে নেই, তারপর আসুন। এই বলে দরজা আটকে দিতে চাইলাম। কিন্তু প্রজ্জ্বল ভাই হাত দিয়ে তা ঠেকিয়ে আমায় আপাদমস্তক একবার দেখে নিলেন। অতঃপর বললেন, মিথ্যে বলিস না, আমি তো দেখছি তুই পুরোপুরি রেডি হয়ে আছিস। এই বলেই প্রজ্জ্বল ভাই দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়লেন। এবার চেষ্টা করেও উনাকে বাধা দিতে পারলাম না আমি। রুমে ঢুকেই দরজায় সিটকানি দিয়ে আমার দিকে চাইলেন। নিষ্পলক কয়েক সেকেন্ড আমার দিকে চেয়ে বললেন, তুই তো রেডিই হয়ে আছিস। এই মুহূর্তে উনাকে আমার রুমে প্রবেশ করতে দেখে মেজাজ গরম হয়ে এলো। ফলস্বরূপ রাগত স্বরে বললাম, আপনি আমার রুমে এসেছেন কেন? আপনার রুম কি নেই? আমার রুম আছে, তবে আজকের জন্য মনে হয় সেই রুমটা আমার না। এদিক ওদিক দৌড়াদৌড়ি কাজ করার কারণে পিঠে প্রচণ্ড ব্যথা করছিল। ভাবলাম রুমে গিয়ে একটু শুয়ে রেস্ট নেই। কিন্তু রুমে ঢুকতেই দেখি মায়ের একগাদা আত্মীয়স্বজন বসে আড্ডা দিচ্ছে। খাটে, চেয়ারে কোথাও বসার জায়গা নেই। কোন এক পূর্বপুরুষের মামা, খালু হেনত্তান, আরও কত কি এসেছে। এত আত্মীয়স্বজন আমার নানি কোথা থেকে পয়দা করেছে আল্লাহ মালুম। এই বলতে বলতে উনি আমার খাটে বসে পড়লেন। অতঃপর আমার দিকে অসহায় চাহনিতে চেয়ে বললেন, তুই তো জানিস চন্দ্রিমা, আমার পিঠের ব্যথা কত ভয়ানক পর্যায়ে চলে যায়। এজন্য একটু রেস্ট নিতে এসেছি। বলেই উনি আমার অনুমতি ব্যতীত শুয়ে পড়লেন। উনার পিঠ ব্যথা সম্পর্কে পূর্ব জ্ঞান থাকা ইচ্ছা সত্ত্বেও উনায় নাকচ করতে পারলাম না আমি। তবে জিজ্ঞেস করলাম, বাড়িতে আর কোনো রুম ফাঁকা ছিল না? প্রজ্জ্বল ভাই এতক্ষণে পায়ের উপর পা তুলে দিয়েছেন। আমার প্রশ্ন শুনে সিলিং এর দিকে চেয়ে বাম হাত মাথার নিচে রাখলেন। অতঃপর বললেন, ছাদ থেকে এসে দেখলাম আমার রুমে এই অবস্থা, তাহলে নির্ঘাত আপুর রুমেও এমন অবস্থা হবে। তোর রুমের দরজা আটকানো দেখে ভাবলাম বোধ হয় তোর রুমটা ফাঁকা আছে, এজন্যই চলে এলাম। আর কষ্ট করে নিচেও নামিনি এ কারণে। প্রজ্জ্বল ভাইয়ের সহজ সরল স্বীকারোক্তি আমি মেনে নিলাম ঠিকই, তবে আরেকটি বিষয় আমায় ভাবতে বাধ্য করল। উনাকে জিজ্ঞেস করলাম, আপনি সরল মনে এসেছেন আমার রুমে রেস্ট নিতে, তার উপর আমি রুমে একা,
এটা যদি এখানে কেউ জানতে পারে তাহলে কি হবে ভাবতে পারছেন? আমার প্রশ্নটা উপযুক্ত শোনালেও প্রজ্জ্বল ভাই এতে কোনো প্রতিক্রিয়া দেখালেন না, বরং নিশ্চিন্ত কণ্ঠে বললেন, জানবে কিভাবে? না তুই বলবি, না আমি বলবো। আর আমি রুমে ঢোকার আগেই দেখে এসেছি আশেপাশে কেউ নেই। তুইও বের হওয়ার আগে দেখে নিস। প্রজ্জ্বল ভাইয়ের এরূপ কথাবার্তা শুনে এবার আমি হাল ছেড়ে দিলাম। বুঝলাম, নানা প্রশ্নের জালে উনাকে ফাঁসালেও উনি বের হবেন না। অগত্যা সে চেষ্টা বাদ দিয়ে আমি আয়নার দিকে ঘুরে তাকালাম। আয়না হতে খাটের উপর প্রজ্জ্বল ভাইকে সরাসরি দেখা যাচ্ছে। উনি পাশ ফিরে এদিকেই তাকিয়ে আছেন। একে তো রুমে উনার একলা উপস্থিতি, উপরন্তু আয়নার দিকে এভাবে তাকিয়ে থাকা, সব মিলিয়ে অপ্রস্তুতকর এক পরিস্থিতিতে পতিত হয়েছি আমি। তবুও সময় স্বল্পতার কারণে প্রজ্জ্বল ভাইকে পুরোপুরি উপেক্ষা করে ড্রেসিং টেবিল হতে একে একে চুড়ি ও কানের দুল নিয়ে তা পরে নিলাম। অতঃপর দ্রুততার সহিত চুল আঁচড়িয়ে খোপা করে নিলাম। এবার পালা আসলো শাড়ির কুচি ঠিক করার, যা এতক্ষণ অবধি করিনি আমি। একবার মাথা নিচে ঝুঁকিয়ে শাড়ির কুচি দেখে নিলাম। জামদানি শাড়ি হওয়ায় নিচের দিকের কুচিগুলো বড্ড অগোছালো হয়ে আছে। এ দেখে হতাশার নিঃশ্বাস ছাড়লাম। এ মুহূর্তে একা হাতে নিচের কুচি ঠিক করব কি করে এই ভেবে কান্না পেল। তবে নিজেকে শক্ত করে প্রলম্বিত প্রশ্বাস টেনে নিয়ে নিচের দিকে ঝুঁকলাম কুচি ঠিক করার জন্য। আমাকে কুচি ঠিক করতে দেখে প্রজ্জ্বল ভাই জিজ্ঞেস করলেন, কি করছিস ওভাবে? আমি নিজের কাজে ব্যস্ত থেকে ছোট্ট করে জবাব দিলাম, কুচি ঠিক করছি। আমার জবাব দিতে দেরি হল। তবে প্রজ্জ্বল ভাইয়ের বিছানা হতে উঠে আসতে দেরি হল না। উনি এসেই মেঝেতে দুহাঁটু গেড়ে আমার কুচি ধরে বললেন, দেখি মাথা উঁচু কর, আমি ঠিক করে দিচ্ছি। আকস্মাৎ এভাবে প্রজ্জ্বল ভাইকে দেখে কিছ সময়ের জন্য বিমূঢ় হয়ে এলাম। তবে দ্রুততার সহিত নিজেকে সামলে নিয়ে বললাম, না না প্রজ্জ্বল ভাই, আমি নিজেই ঠিক করছি, আপনি রেস্ট নিন। প্রজ্জ্বল ভাই ছোট্ট এক ধমক দিয়ে বললেন, এত কথা বলিস কেন? দেখলাম তো এক হাতে কত ঠিক করতে পারছিস। আমি হেল্প করছি, চুপচাপ দাঁড়িয়ে থাক। প্রজ্জ্বল ভাইয়ের কথায় আমি নীরবে দাঁড়িয়ে রইলাম। দেখলাম গভীর মনোযোগের সহিত উনি নিচের কুচিগুলো সমান করছেন। মিনিট পাঁচেকের চেষ্টায় উনি কুচিগুলো সম্পূর্ণ ঠিক করে উঠে দাঁড়ালেন। ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে মুচকি হেসে বললেন, নে, ঠিক করে দিলাম কুচি। এবার তো তুই রেডি, তাই না? যা আপুর রুমে যা, আমি একটু রেস্ট নেই। আমি মৃদু হেসে ওনাকে বললাম, থ্যাংক ইউ প্রজ্জ্বল ভাই। প্রজ্জ্বল ভাই মুচকি হাসলেন, তবে মুহূর্তে ভ্রু জোর কুচকে আমার দিকে চেয়ে বললেন, চন্দ্রিমা, তোর মনে হয় না তোর হলুদের লুকে কিছু একটা কমতি আছে? প্রজ্জ্বল ভাইয়ের অনুসন্ধানী কণ্ঠের প্রশ্নে আমি আয়নায় একবার নিজেকে দেখে নিলাম। শাড়ি, চুড়ি, কানের দুল, মেকআপ সবই তো আছে। তাহলে কিসের কমতি? আমি প্রজ্জ্বল ভাইকে জিজ্ঞেস করতেই উনি কয়েক সেকেন্ড আমার দিকে চেয়ে রইল। বলল, এক সেকেন্ড দাঁড়া এখানে, আমি বুঝতে পারছি কিসের কমতি আছে। এই বলেই উনি আমার টেবিলের এক কোণায় রাখা চন্দ্রপ্রভা ফুলের এক গুচ্ছা, যেটা আজ দুপুরে আমি নিজ হাতে ছিঁড়ে এনে রেখেছিলাম, সেটা নিয়ে আমার নিকটে এসে দাঁড়ালেন। অতঃপর আমার পিছে গিয়ে খোপায় এক গুচ্ছ চন্দ্রপ্রভা ফুল গুজে দিয়ে হাসি মুখে বললেন, নাও ইউ লুক পারফেক্ট। এটারই কমতি ছিল। এই বলে উনি আমার সম্মুখে এসে দাঁড়ালেন। ঠোঁটে বিস্তৃত হাসি এনে বললেন, ডিপ পার্পেল রঙের শাড়ির সাথে খোপায় হলুদ চন্দ্রপ্রভায় তোকে ভালোই মানাচ্ছে চন্দ্রিমা। এই বলে মুহূর্তেই ভ্রু উঁচিয়ে সন্দেহজনক কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুই কি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছিস নাকি? প্রজ্জ্বল ভাইয়ের এহেন প্রশ্নে খানিক লজ্জা পেলেও তা আড়াল করলাম। বললাম, আপনার চোখে সমস্যা হয়েছে প্রজ্জ্বল ভাই, আপনি ডাক্তার দেখান। আমি আপুর রুমে যাচ্ছি, আপনি একটু রেস্ট নিন। এই বলে আমি দরজা খুলতে নিলেই প্রজ্জ্বল ভাই পিছন হতে এসে আমার মাথার উপর দিয়ে দরজায় হাত রাখলেন। সতর্ক কণ্ঠে বললেন, এত তাড়াহুড়ো করিস কেন? আগে দেখেনে বাইরে কেউ আছে নাকি? এখনই তো হুটহাট বাইরে বের হয়ে একটা স্ক্যান্ডেল বাঁধিয়ে ফেলতি। উনার কথায় নিজের ভুল বুঝতে পেরে জিভ কাটলাম। অতঃপর প্রজ্জ্বল ভাই দরজা হতে হাত সরিয়ে নিতেই খানিক দরজা খুলে বাইরে উকি দিলাম। দেখলাম বাইরে বাচ্চা কাচ্চারা দৌড়াদৌড়ি করছে।
আর মাত্রই প্রজ্জ্বল ভাইয়ের রুম থেকে কেউ বের হয়ে নিচে যাচ্ছে। তা দেখে আমি দ্রুত রুম হতে বের হয়ে দরজা আটকিয়ে দিলাম। আমি বের হতেই ওপাশ হতে প্রজ্জ্বল ভাই রুমের সিটকানি লাগিয়ে দিলেন। আমাকে এভাবে রুম হতে বেরিয়ে যেতে যে কেউ দেখেনি তা ভাবতেই স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। প্রত্যাশা আপুর রুমে এসে দেখি আপুর ফ্রেন্ডরা আপুকে রেডি করিয়ে দিয়েছে। ফর্সা গায়ে হলুদ জামদানি, হাতে, কানে, গলায় তাজা রজনীগন্ধা ও লাল গোলাপের মালায় আপুকে ভীষণ সুন্দর লাগছে। আমাকে দেখে আপু মুচকি হাসতে আমিও ফিরতি হাসি দিলাম। আপুর নিকট এগিয়ে বললাম, তোমাকে ভীষণ সুন্দর লাগছে আপু। তোমার এই সৌন্দর্য দেখে আমি স্পিচলেস। না জানি শাহাদ ভাইয়ার অবস্থা কি হবে। আমার কথা শুনে আপু লাজুক হাসল। বলল, তোকেও কম সুন্দর লাগছে না। বিশেষ করে খোপায় ফুলটা মানিয়েছে দারুণ। খোপার ফুলের কথা বলতেই আমার দৃষ্টি চলে গেল আপুর ড্রেসিং টেবিলে রাখা চন্দ্রপ্রভা ফুলগুলোর উপর, যা অভ্র ভাই আমাকে দিয়েছিলেন। ফুলগুলো দেখে আপুকে জিজ্ঞেস করলাম, খোপায় ফুল দাওনি আপু? কিভাবে দিব? মাথায় যে আধ ঘোমটা দিয়েছি। ও হ্যাঁ, ঘোমটা দিলে আর ফুলের দরকার কি? কিন্তু আরও ফুল যে ছিল, এত ফুল গেল কোথায়? এই যে আমার ফ্রেন্ডরা কিছু নিয়েছে, আর যারা শাড়ি পরেছে তারা নিয়েছে। আপুর এ কথা শুনে আমি চন্দ্রপ্রভা ফুলগুলো নিয়ে আপুকে বললাম, এগুলো শুধু শুধু নষ্ট হবে কেন? আমার খোপার অন্য পাশে এগুলো গুজে দাও। আপু আমার হাত থেকে ফুল নিয়ে আমার খোপার ওপর পাশে গুজে দিল। এর মাঝে আমি জিজ্ঞেস করলাম, শারমিন আপু আসবে না? হ্যাঁ, আসছে ওরা। খালাকে ফোন দিয়েছিলাম, বলল শারমিন বিকালেই অফিস থেকে ফিরেছে, একেবারে রেডি হয়েই ফিরবে। ও আচ্ছা। শারমিন আপু, প্রজ্জ্বল ভাই ও প্রত্যাশা আপুর একমাত্র খালার দুমাত্র মেয়ে। শারমিন আপু ছোট, আর আপুর এক বড় বোনও আছে যার বিয়ে হয়ে গিয়েছে। এই মুহূর্তে সেই আপুর স্বামী সন্তানসহ আমেরিকায় আছে। আর শারমিন আপু এখনও অবিবাহিত। বর্তমানে আপু একটা ফুড প্রোডাক্ট কোম্পানিতে জব করছে। বয়সে শারমিন আপু আর প্রজ্জ্বল ভাই সমবয়সী। খোপায় ফুল গুজে দেওয়া শেষ হতেই আমি আয়নায় এক নজর নিজেকে দেখে নিলাম। সত্যিই এ রঙের শাড়ির সাথে খোপায় চন্দ্রপ্রভা ফুলটা মানিয়েছে ভালো। আমি কয়েক সেকেন্ড নিজের দিকেই চেয়ে রইলাম। অবচেতন মনে চট করে একটা বিষয় খেলে গেল, আমার খোপায় এক পাশে অভ্র ভাইয়ের দেওয়ার ফুল এবং অপর পাশে প্রজ্জ্বল ভাইয়ের গুজে দেওয়া ফুল। নিবন্ধিত থাকার চিহ্ন সারা মেহেক গল্প সম্পর্কে মন্তব্য করে আমাকে উৎসাহ করেন না কেন? আমি যে মাঝে মাঝে নিরুৎসাহিত হয়ে যাই। সামনে প্রত্যাশা আপুকে নিয়ে ছাদের দিকে উঠছেন প্রজ্জ্বল ভাই ও অভ্র ভাই। তাদের পিছনে আমি, অনামিকা, আপুর কিশোরী বয়সের দুটো মামাতো বোন ও আপুর বান্ধবীরা। আমাদের প্রত্যেকের হাতেই হলুদের জন্য কিছু না কিছু আছেই। প্রজ্জ্বল ভাই ও অভ্র ভাই আপুকে নিয়ে স্টেজে বসালে আমরা বাকি মেয়েরা হাতের জিনিসগুলো নিয়ে আপুর সামনের টেবিলে রাখলাম। অতঃপর ক্যামেরাম্যানের নির্দেশনানুযায়ী আমরা কাজিনরা, আপুর বান্ধবীরা ও আশেপাশে যে ছোট বাচ্চারা খেলছিল তারা হলুদের স্টেজের চারিদিকে দাঁড়িয়ে পড়লাম। আমি গিয়ে দাঁড়ালাম আপুর একদম পিছনে। আমার এক পাশে দাঁড়ালেন প্রজ্জ্বল ভাই ও অপর পাশে দাঁড়ালেন অভ্র ভাই। এভাবেই কয়েকটি ছবি তোলার পর সবার একটি একটি করে সিঙ্গেল ছবি তোলা হলে হলুদের কার্যক্রম শুরু হয়। আপুকে প্রথমে হলুদ লাগালো নানু। দু গালে আলতো করে হলুদ ছুঁয়ে এক চামচ ক্ষীর খাইয়ে দিল নানু। অতঃপর একে একে মামা, মামি, আপুর নানুবাড়ির মুরব্বীরা আপুকে হলুদ ছুঁয়ে দিয়ে ক্ষীর খাইয়ে দিল। এরপর পালা আসলো কাজিনদের। প্রথমত আপুকে হলুদ ছুঁয়ে দিলেন প্রজ্জ্বল ভাই। তবে অন্যান্য সবার মতো স্বাভাবিকভাবে কাজটা করেননি উনি, বরং আপুর দু গালে, কপালে, থুতনিতে, দু হাতে ইচ্ছেমতো হলুদ লাগিয়ে দিলেন উনি। উনার এ কাজে উপস্থিত সকলের মাঝে অট্টহাসির রোল পড়ে গেল। প্রজ্জ্বল ভাই ক্ষীর খাইয়ে উঠে গেলে যথারীতি অভ্র এসে নিয়ম পালন করলেন। অতঃপর আমি গিয়ে আপুর পাশে বসলাম। আপুকে হলুদ লাগিয়ে ক্ষীর খাইয়ে উঠে এলাম। অমনি সেখানে উপস্থিত হলেন শারমিন আপু। শারমিন আপুর হাসিমাথা চেহারা দেখে আমার ঠোঁটে ঠিকই হাসি ফুটে উঠল। তবে প্রজ্জ্বল ভাইয়ের চেহারা হতে উদাই বস্তুর ন্যায় হাসি উবে গেল। আপুর ভাষ্যমতে প্রজ্জ্বল ভাইকে ঠিক যেন এখন গ্রাম্পি টেডিবিয়ার এর মতো দেখাচ্ছে। তড়িৎগতিতে পরিবর্তন হওয়া উনার মুখভঙ্গি দেখে হাসতে না চাইলেও আপনা আপনি আমার হাসি চলে এলো।
ফলস্বরূপ ফিক করে হেসে ফেললাম। আমার পাশেই অভ্র ভাই দাঁড়িয়ে আছেন, আর আমাদের দুজন হতে কিছু দূরে দাঁড়িয়ে আছেন প্রজ্জ্বল ভাই। অভ্র ভাই আমার হাসির শব্দ শুনে জিজ্ঞেস করলেন, হঠাৎ এভাবে হাসলে কেন চন্দ্রিমা? আমি ঠোঁট চেপে নিজের হাসি আটকিয়ে অভ্র ভাইকে বললাম, প্রজ্জ্বল ভাইয়ের বেটার হাফ এসেছে অভ্র ভাই। এই বলে আমি চোখের ইশারায় আগত শারমিন আপুকে দেখালাম। শারমিন আপুকে দেখামাত্র অভ্র ভাইও আমার মতো হেসে ফেললেন। তবে প্রজ্জ্বল ভাইয়ের চেহারা হতে সেই যে হাসি হাসি ভাবটা চলে গেল, এখনও অবধি তা ফিরে এলো না। আর এই হাসি ততক্ষণ ফিরবে না যতক্ষণ শারমিন আপু উনার আশেপাশে থাকবেন। শুনেছি ছোট থেকেই প্রজ্জ্বল ভাই শারমিন আপুকে পছন্দ করত না, কারণ দুজনে একই সাথে পড়ালেখা করত। ফলস্বরূপ দুজনের মধ্যে সবসময় প্রতিযোগিতা লেগেই থাকত। শারমিন আপু যখন প্রজ্জ্বল ভাইয়ের থেকে পরীক্ষায় নম্বর বেশি পেত, তখন মামি প্রজ্জ্বল ভাইকে অনেক কথা শোনাত। এ কারণে প্রজ্জ্বল ভাই শারমিন আপুকে আরও সহ্য করতে পারেন না। যদিও শারমিন আপু কখনো প্রজ্জ্বল ভাইকে নিজের প্রতিযোগী ভাবেননি, বরং চেষ্টা করেছে প্রজ্জ্বল ভাইয়ের সাথে মিশে থাকার, কিন্তু প্রজ্জ্বল ভাই কখনো সে চেষ্টাকে প্রশ্রয় দেননি। বয়স বাড়ার সাথে সাথে দুজনের এই প্রতিযোগিতাপূর্ণ ভাবটা ধীরে ধীরে চলে যায়। তবে প্রায় বছর 3 পূর্বে যখন মামি ছলে বলে নানা কৌশলে প্রজ্জ্বল ভাইকে জিজ্ঞেস করেন শারমিন আপুকে উনি পছন্দ করেন কিনা, তখনই প্রজ্জ্বল ভাই বুঝে যান মামির মনে কি চলছে। ব্যাস তখন থেকে প্রজ্জ্বল ভাই শারমিন আপুর প্রতি পুরনো সেই মনোভাব নিয়ে আসেন। যদিও শারমিন আপু এসব সম্পর্কে অবগত নন, কারণ প্রজ্জ্বল ভাইয়ের সাথে উনার দেখা হলেই প্রজ্জ্বল ভাই স্বাভাবিক আচরণ করার ভান করেন। যদিও এর পিছনের রহস্যটা আমি, প্রত্যাশা আপু, অভ্র ভাই ঠিকই জানি। মামি অনেক আগে থেকেই চান যে একমাত্র বোনের মেয়েকে নিজের ছেলের বউ করে বাড়িতে আনবেন। যদিও উনি বিষয়টি ঠিক ওভাবে খোলাসা করেননি, কিন্তু উনার আচার আচরণে ঠিকই বোঝা যায় উনি শারমিন আপুকে এই বাড়ির বউ করতে চান। এই বিষয়টি জানার পর হতে আমরা সুযোগ পেলেই প্রজ্জ্বল ভাইকে জ্বালাতাম এবং ইচ্ছে আছে আজকে উনাকে আচ্ছামতো জ্বালাবো। শারমিন আপু এসে প্রত্যাশা আপুকে হলুদ লাগালো, ক্ষীর খাওয়ালো। অতঃপর দুজনে নিজেদের হালচাল জিজ্ঞেস করল। শারমিন আপু দেখতে ভীষণ সুন্দর, একদম প্রত্যাশা আপুর মতোই, ফর্সা, মায়াবী। মাঝে মাঝে ভাবি মামিদের জিনে বোধ হয় সুন্দর, ফর্সা, নজরকাড়া হওয়ার কোনো জিন আছে। তা না হলে মামি, মামির বোন, মামির 2 ভাই, প্রজ্জ্বল ভাই, প্রত্যাশা আপু, শারমিন আপু, সকলে এত সুন্দর হতে পারে কি করে? শারমিন আপুর গায়ে ডিপ পার্পেল রঙের শাড়িটা ভীষণ মানাচ্ছে, তার উপর খোপায় গোলাপি রঙের জবা, সব মিলিয়ে সাজটা দারুণ মানিয়েছে ওনাকে। শারমিন আপু আমাকে দেখে হাসিমুখে হাত নাড়ালেন। প্রত্যুত্তরে আমিও হাত নাড়ালাম। অতঃপর চট করে পাশে ফিরে প্রজ্জ্বল ভাইয়ের প্রতিক্রিয়া দেখার চেষ্টা করলাম, কিন্তু নিজের গ্রাম্পি চেহারায় প্রতিক্রিয়া দেখানোর বদলও আমাকে পুরোপুরি হতাশ করে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন টিপছেন, তাও আবার আমাদের হাতের নাগাল হতে দূরে। উনার এ কাজে বড্ড হতাশ হলাম আমি। উনাকে খেপানোর জন্য তাই অভ্র ভাইকে বললাম উনাকে যেন ছলে বলে এখানে নিয়ে আসে। অভ্র ভাইও আমার কথামতো প্রজ্জ্বল ভাইকে এদিকে নিয়ে এলেন, আর আমি শারমিন আপুকে নিয়ে এলাম। এ মুহূর্তে আমি ও শারমিন আপু পাশাপাশি, ও আমাদের সামনে প্রজ্জ্বল ভাই ও অভ্র ভাই দাঁড়িয়ে আছেন। প্রজ্জ্বল ভাইকে দেখে শারমিন আপু মুচকি হেসে জিজ্ঞেস করলেন, কেমন আছো প্রজ্জ্বল? প্রজ্জ্বল ভাই বহু কষ্টে সৃষ্টে ঠোঁটের কোণে জোরপূর্বক হাসি ফুটিয়ে বললেন, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তোমাকে? শারমিন আপুর কথা সম্পূর্ণ হওয়ার পূর্বেই মামি গলা উঁচিয়ে প্রজ্জ্বল ভাইকে বললেন, আপুর শ্বশুরবাড়ির লোকদের গেট হতে ছাদে নিয়ে আসতে। আপুর শ্বশুরবাড়ির লোকদের আজ তত্ত্ব নিয়ে আসার কথা ছিল, সেই তত্ত্ব নিয়েই হয়তো তারা এসেছেন। মামির এ আদেশ শুনে প্রজ্জ্বল ভাই যেন মুহূর্তে যেন পিঞ্জরা বন্দি পাখির ন্যায় উড়ে গেলেন। অসময়ে উনার এই ডাকপড়ায় ছোটখাটো বিনোদন থেকে বঞ্চিত হলাম আমি ও অভ্র ভাই। ওদিকে হতাশ হলেন শারমিন আপু। আপুর শ্বশুরবাড়ি হতে দেবর, ননদ, সাহাদ ভাইয়ার খালা, মামিরা এসেছেন আরও উনার কয়েক বন্ধুও। আগত এই মেহমানদের খাতিরযত্নে ব্যস্ত হলেন প্রজ্জ্বল ভাই, অভ্র ভাই, পাশের বাড়ির ওসমান মামা,
জলিল মামা। এদিকে এতক্ষণ যাবৎ ক্ষীর খেয়ে বিরক্ত হয়ে আপু আমায় মিষ্টি আনতে বলল। হলুদের টেবিলে মিষ্টি আনার কথা থাকলেও ভুলবশত তা আনা হয়নি। ফলস্বরূপ তা আনতে আমাকে নিচে যেতে হল। নিচে গিয়ে মিষ্টির প্লেট হাতে নিয়ে উঠতে গেলে কোনরূপ ঘোষণা ও পূর্ব প্রস্তুতি ব্যতীতই আকস্মাৎ শাড়ির কুচিতে পা আটকে সিঁড়িতে পড়ে গেলাম। ভাগ্যবশত মাত্রই 2 সিঁড়ি উঠেছিলাম বলে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি এবং মুখ থুবড়ে না পড়ায় মিষ্টির প্লেটটাও বেঁচে যায়। আমি কোনোমতে মিষ্টির প্লেটটা নিয়ে শাড়ির সামনের দিকে ধরে উঠতে নিলাম, কিন্তু মিষ্টির প্লেট হাতে সামঞ্জস্য রেখে উঠে দাঁড়াতে পারলাম না। দেখি হাতটা দাও। আকস্মাৎ অভ্র ভাইয়ের প্রস্তাবে চমকে গেলাম। মাথা তুলে দেখলাম উনি হতাশাব্যঞ্জক চাহনিতে আমার দিকে চেয়ে আছে। উনার সামনে এই উদ্ভট অবস্থায় বসে থাকার ফলে খানিক লজ্জা বোধ করলাম। ফলস্বরূপ পরিস্থিতি কিছুটা সামাল দিতে উনার দিকে চেয়ে বোকা বোকা হাসি দিলাম। কিন্তু অভ্র ভাই আমার সে হাসি পাত্তাই দিল না, বরং আমার হাত থেকে মিষ্টির প্লেট নিজের এক হাতে নিয়ে অপর হাত আমার দিকে এগিয়ে দিলেন। আমি সেই বোকাসোকা হাসি বজায় রেখেই উনার হাত ধরে উঠে দাঁড়ালাম। অতঃপর উনি জিজ্ঞেস করলেন, নিজ দায়িত্বে শাড়ি সামলাতে না পারলে শাড়ি পরো কেন চন্দ্রিমা? অভ্র ভাইয়ের হতাশ গলার প্রশ্ন। উনার এরূপ হতাশ কণ্ঠ শুনে আমি কিক্ষণ ড্যাব করে উনার দিকে চেয়ে রইলাম। উনার হতাশার কারণও কিছুটা আঁচ করতে পেলাম। অভ্র ভাই হয়তো আশা করেননি যে আমি শাড়িসহ উল্টো হয়ে পড়ে যাওয়ার মতো মেয়ে। আমি ক্ষণিকের জন্য কিছু ভেবে প্রশ্নটির যুক্তিসঙ্গত একটি জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিলাম। কিন্তু আমার প্রস্তুতিতে এক বালতি পানি ঢেলে সেখানে উপস্থিত হলেন প্রজ্জ্বল ভাই। উনি এসেই অনেকটা ধমকের সুরে বললেন, দুনিয়ার মানুষ শাড়ি পরে নেচে বেড়ায় আর চন্দ্রিমা রানী শাড়ি পরে 2 সিঁড়িও উঠতে পারে না। ও কি এখন চায় ওকে কোলে করে উঠাই আমি? প্রজ্জ্বল ভাইয়ের শেষোক্ত প্রশ্নটি স্পষ্ট খোঁচামূলক ছিল। উনার এ প্রশ্নে আমি মুহূর্তেই তেতে উঠে বললাম, আমি কি একবারও আপনাকে এ কথা বলেছি? সারাদিন শুধু প্যাঁ করতে পারে, অসহ্যকর একটা লোক। এই বলেই নাকের ডগায় রাগ নিয়ে গা ঝাড়া দিয়ে প্রচণ্ড উদ্যমে সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিলাম। বেমালুম ভুলে বসলাম পরনের শাড়ির কথা। ফলে এই ভুলে বসার খেসারত গুনতে হল তখনই। পুনরায় 2 সিঁড়ি উঠতেই শাড়িতে পা আটকে গেল। উল্টো হয়ে মুখ থুবড়ে পড়তেই নিলেই লক্ষ্য করলাম 2 জোড়া হাত আমাকে দ্রুততার সহিত সামলে নিয়েছে। এই 2 জোড়া হাত আর কারো নয়, বরং অভ্র ভাই ও প্রজ্জ্বল ভাইয়ের। ঘটনার আকস্মিকতায় আমি কিক্ষণের জন্য নির্বাক হয়ে রইলাম। অতঃপর বুঝো এলে আমি দ্রুত উনাদের হাত ছেড়ে সোজা হয়ে দাঁড়ালাম। মাথা নিচু করে নরম কণ্ঠে বললাম, সরি। অভ্র ভাই বললেন, ঠিক আছো তো? জি ঠিক আছি। এবার প্রজ্জ্বল ভাই অনেকটা চিন্তিত তবে ধমকের সুরে জিজ্ঞেস করলেন, শাড়ি পরে সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছিল কেন? তোকে নিয়ে বড্ড চিন্তা হয়, এভাবে হুটহাট যেখানে সেখানে পড়ে যাস। মাঝে মধ্যে ভয় হয় কখন না কোনো বিপদ বাঁধিয়ে ফেলিস। আজ তো আমি আর অভ্র ছিলাম বলে একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গিয়েছে। একা থাকলে কি হতো? প্রজ্জ্বল ভাইয়ের কণ্ঠে স্পষ্ট উত্তেজিত হওয়ার আভাস পেলাম। উনার এ কথা বলার ধরন শুনে অভ্র ভাই উনার কাঁধে হাত রেখে নির্বিঘ্ন গলায় বললেন, রিল্যাক্স প্রজ্জ্বল, এত হাইপার হচ্ছিস কেন? ও তো ঠিক আছে। প্রজ্জ্বল ভাই প্রত্যুত্তর করলেন না, বরং আমার দিকে কি ত্রাগত চাহনিতে এক নজর চেয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেলেন। অভ্র ভাই মিষ্টির প্লেট হাতে নিয়েই বললেন, চলো উপরে যাই। তুমি শাড়ি ধরে উঠো চন্দ্রিমা। অভ্র ভাইয়ের এ কথা বলার পর আমি লক্ষ্য করলাম শাড়িতে পা বেঁধে পড়ার ফলে নিচের কুচিগুলো অগোছালো হয়ে গিয়েছে। এজন্য এটা ঠিক করতে বললাম, অভ্র ভাই আপনি চলে যান, আমি একটু রুমে যাব। শাড়ি ঠিক করতে হবে। আচ্ছা, তবে তুমি আসতে পারবে তো একা? হ্যাঁ পারব, এখন তো হাতে কিছু নেই। অভ্র ভাই আর কথা বাড়ালেন না, প্লেট নিয়ে ছাদে চলে গেলেন। আর আমি নিচ থেকে এসে নিজের রুমে গেলাম। দরজা আটকিয়ে কোনোমতে শাড়ির কুচি ঠিক করে বেরিয়ে এলাম। এবার ভালোভাবে শাড়ি সামলে উঠতে নিলে দেখলাম ছাদ থেকে আপুর এক দেবর নেমে আসছেন। যতদূর সম্ভব উনি সাহাদ ভাইয়ার বন্ধু। উনি আমাকে দেখেই মৃদু হেসে জিজ্ঞেস করলেন, এখানে ওয়াশরুমটা কোথায়, যদি একটু বলতেন। আমি পিছে ফিরে হাত বাড়িয়ে দোতলার কমন ওয়াশরুম দেখিয়ে বললাম, ওই যে এইটা। থ্যাঙ্কস আ লট।
এই বলেই ছেলেটি আমায় পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে গেল। আর আমি উপরে চলে এলাম। হলুদের প্রোগ্রাম এখনও চলছে। আপু স্টেজে বসে আপুর নতুন ননদের সাথে কথা বলছে। সাথে শারমিন আপু আছে। প্রথমে আমিও ছিলাম তাদের সাথে। তবে একঘেয়েমি আলাপ আলোচনা শুনে সেখান থেকে চলে এসে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছি। একা একা দাঁড়িয়ে রাতের ধূসর কালো মেঘের আনাগোনা দেখছি। এগেইন থ্যাঙ্কস মিস। আকস্মাৎ পিছন হতে অপরিচিত কণ্ঠ শুনে চমকে ঘুরে দাঁড়ালাম। দেখলাম তখনকার সে ছেলেটি হাসিমুখে দাঁড়িয়ে আছে। আমাকে এভাবে চমকিত হয়ে ঘুরতে দেখে উনি সপ্রতিভ হেসে বললেন, হঠাৎ ডাকায় আপনি বোধহয় ভয় পেয়ে গিয়েছেন। বাস্তবে এ ঘটনাটি ঘটলেও আমি হাসিমুখে তা নাকচ করে বললাম, না না, তেমন কিছু না। ছেলেটির চোখে মুখে এখনও হাসির ঝলক কমছে না। সেই পূর্বের মতো হাসি বজায় রেখেই সে বলল, ওয়াশরুম দেখিয়ে দেওয়ার জন্য থ্যাঙ্কস। ইটস ওকে। আপনি বোধহয় জানেন আমি কে। জি। আপনি শাহাদ ভাইয়ার বন্ধু, তাই তো? জি জি, আমি ওর বন্ধু। ওদের বাসা আমাদের পাশেই। তবে আপনাকে চিনতে পারলাম না। আপনি ভাবির কে হন? আমি আপুর ফুপাতো বোন। ওহ আচ্ছা, আপনাকে দেখে খুব একটা বড় মনে হয় না। কিসে পড়াশোনা করছেন আপনি? এবার মেডিকেলে কলেজে ভর্তি হয়েছি। বাহ, আপনি তো তাহলে ভবিষ্যৎ ডাক্তার। শুনে ভালো লাগলো। আমি একটা বেসরকারি কোম্পানিতে জব করি। ওহ আচ্ছা। এই বলে আমি চুপ করে রইলাম। এভাবে শুধু শুধু কথা বাড়ানো, পরিচিতি বাড়ানোতে খানিক বিরক্ত বোধ করছি আমি। ব্যাপারটি পুরোপুরি অযাচিত বোধ হচ্ছে। কিন্তু আমার বিরক্তভাবটা হয়তো সামনের ব্যক্তিটি বুঝতে পারল না, এজন্যই আবারও বলে বসল, দেখেছেন, এতক্ষণ কথা বললাম, অথচ নামটাই জানা হলো না। আমার নাম নাহিদ। আপনার? এই বলে আমার দিকে করমর্দনের ভঙ্গিতে হাত বাড়িয়ে দিল। অমনি অকস্মাৎভাবে কোথা থেকে যেন টপকে এসে উনার হাতে এসে হাত মিলিয়ে দিলেন প্রজ্জ্বল ভাই। ঠোঁটের কোণে বিস্তৃত হাসি এনে বললেন, আর আমার নাম প্রজ্জ্বল। নাইস টু মিট ইউ। আকস্মাৎ প্রজ্জ্বল ভাইয়ের এই আগমনে ভ্যাবাচ্যাকা খেলাম আমি। সাথে বিস্ময়ের চূড়ায় পৌঁছালেন নাহিদ নামের ছেলেটি। আমাদের এই বিস্ময়ের মাত্রাকে আরও এক দফা বাড়িয়ে দিতে সেখানে উপস্থিত হলেন অভ্র ভাই। প্রজ্জ্বল ভাই নাহিদের নামের ছেলেটির হাত ছাড়তেই অভ্র ভাই উনার হাতে হাত মিলিয়ে বললেন, আমি অভ্র। নাইস টু মিট ইউ ব্রো। দুজনের এই আকস্মাৎ আগমনে আমি ড্যাব ড্যাব করে উনাদের দিকে চেয়ে রইলাম। সাথে পর্যবেক্ষণ করলাম উনাদের চোখের চাহনিকেও। এই মুহূর্তে দুজনের চাহনি স্পষ্ট জানান দিচ্ছে, নাহিদ নামের ছেলেটির উপর দুজনেই বড্ড রেগে আছেন এবং এমন রেগে আছেন যে কোনো মুহূর্তে সামনের এই মানুষটিকে কাঁচা চিবিয়ে ফেলবেন দুজনে। অভ্র ভাই ও প্রজ্জ্বল ভাই নিজেদের পরিচিতি দিয়ে এগিয়ে এসে আমার দুপাশে দাঁড়ালেন। অভ্র ভাই আমার পাশে রেলিংয়ে হেলান দিয়ে আয়েশি ভঙ্গিতে দাঁড়ালেন। যথাসম্ভব শান্ত স্বরে নাহিদকে জিজ্ঞেস করলেন, তো কি কথা হচ্ছিল আপনাদের মাঝে? অভ্র ভাইয়ের সহজ সরল প্রশ্নেও যেন মিয়ে গেল নাহিদ। আমাদের অগোচরে শুকনো ঢোক গিলতে চাইলেও তা ঠিকই আমাদের দৃষ্টিগোচরে এলো। নাহিদ কেমন আর্স্ট হয়ে এলেন। ঈষৎ ভীতসন্ত্রস্ত গলায় বললেন, এই তো পরিচিতি আদান প্রদান হচ্ছিল। এই বলে সে জোরপূর্বক হাসার চেষ্টা করল। তার এই জবাব শুনে আমার অপর পাশে দাঁড়িয়ে থাকা প্রজ্জ্বল ভাই বুকের উপর হাত আড়াআড়িভাবে রেখে রাশভারী গলায় জিজ্ঞেস করলেন, এত লম্বা পরিচিতি নিয়ে মনে মনে ওর বায়োডাটা লেখা হচ্ছিল নাকি? প্রজ্জ্বল ভাইয়ের এহেন প্রশ্নে যেন চুপসে গেল নাহিদ নামের ছেলেটি। বেশ বুঝতে পারছি উনি ভীষণ বেমানান একটি পরিস্থিতিতে পড়েছেন। উনি কষ্টে সৃষ্টে একটু হাসার চেষ্টা করে বললেন, না না, তেমন কিছু না, শুধু নাম, কোথায় পড়ে, এটুকুই জেনেছি। এই বলে উনি নিমিষের জন্য নিবৃত হলেন। অতঃপর জিজ্ঞেস করলেন, আপনাদের ঠিক চিনতে পারলাম না। এতক্ষণে বোধহয় একটু সাহস জুগিয়েছিলেন তিনি, ফলে কণ্ঠে খানিক সাহসী ভাবের দেখা মিলল বটে। প্রজ্জ্বল ভাই উনার এ কথার প্রেক্ষিতে বললেন, আমি আপনার ভাবির একমাত্র ভাই। আর ওই পাশের জন্য আমার একমাত্র বন্ধু। এই বলে তিনি অভ্র ভাইয়ের দিকে আঙুল তাক করলেন। অভ্র ভাইয়ের প্রেক্ষিতে কিছু বলতে চাইলেন, কিন্তু এর পূর্বেই নাহিদ নামের ছেলেটি কাজের বাহানা দিয়ে কেটে পড়ল সেখান থেকে। উনি চলে যেতেই আমি রেলিং ছেড়ে প্রজ্জ্বল ভাই ও অভ্র ভাইয়ের বিপরীতে দাঁড়ালাম।
মানসিকভাবে উনাদের ক্লাস নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করলাম। নাহিদকে যে এভাবে হেনস্থা করেছেন উনারা, তা আমার মোটেও পছন্দ হয়নি। বেচারার চেহারা দেখে স্পষ্ট মনে হচ্ছিল সে বেশ ঘাবড়ে গিয়েছে। উনারাই বা দোষ কোথায় ছিল? বিয়ে বাড়িতে মানুষ এভাবে একটু আধটু পরিচিত হতেই পারে, তাই বলে এভাবে ভয় দেখানোর মানে কি? আমি প্রজ্জ্বল ভাই ও অভ্র ভাইয়ের দিকে কয়েক সেকেন্ড কঠিন চাহনিতে চেয়ে রইলাম। আমার এ চাহনি দেখে অভ্র ভাই জিজ্ঞেস করলেন, তোমার আবার কি হলো? এভাবে তাকাচ্ছ কেন আমাদের দিকে? আমি তাদের জবাব দিলাম না, বরং দুজনের বাহু ধরে লোকসমাগম হতে একটু দূরে ছাদের এক কোণায় নিয়ে এলাম। অতঃপর যথাসম্ভব রাগত চাহনি ও রুষ্ট কণ্ঠে জিজ্ঞেস করলাম, আপনাদের সমস্যা কি? প্রজ্জ্বল ভাই যেন কিছুই জানে না এমন ভান ধরে বললেন, কি সমস্যা হবে? উই আর অল গুড। আমি অনেকটা ধমকের সুরেই বললাম, শুধু শুধু বেচারাকে এভাবে ভয় দেখানোর কি দরকার? নর্মালি আমরা পরিচিত হচ্ছিলাম, কিন্তু আপনাদের সওয়াল জবাব আর কঠিন কঠিন সব অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছিল আমরা, বিশেষ করে ওই ছেলেটা কোনো অপরাধ করে ফেলেছে। আমার এ কথা শোনামাত্র প্রজ্জ্বল ভাই তেতে উঠলেন, মুখ ভেঙিয়ে বললেন, বেচারা সাক্ষাৎ ভিলেনের মতো দেখা যায়। দেখলেই মনে হয় মনে কোনো চোর আছে। মনে হলেই হলো, ভিলেনের মতো দেখা যায় বলে কি সে ভিলেন হবে? কই, আপনাদের দুজনকেই তো দেখতে হিরোদের মতো লাগে। তাহলে আদৌ কি আপনারা হিরো? এবার প্রজ্জ্বল ভাই কিছু বলার পূর্বেই অভ্র ভাই বলে উঠলেন, অবভিয়াসলি। এই যে মাত্রই আমরা হিরোদের মতো একটা কাজ করলাম, ওই ভিলেনটা থেকে তোমাকে বাঁচালাম, তাই না দোস্ত? এই বলে অভ্র ভাই প্রজ্জ্বল ভাইয়ের কাঁধে কনুই দিয়ে ভর করে দাঁড়ালেন। উনার চোখে মুখে এই মুহূর্তে বিরাজ করছে গর্বিত একখানা ভাব, যেন সত্যিই উনি হিরো এবং মাত্রই আমাকে ভিলেন থেকে বাঁচিয়েছেন উনি। উনার এ বক্তব্যের সাথে তাল মিলালেন প্রজ্জ্বল ভাই, বললেন, অবশ্যই, কিন্তু দেখ, আজকাল ভিলেনদের ভিড়ে হিরোদের কোনো কদরই নেই। জালিম দুনিয়া। প্রজ্জ্বল ভাই ও অভ্র ভাইয়ের এরূপ কথা শুনে রীতিমতো হতাশ হলাম আমি। বেশ একটা ঝগড়ার মুডে ছিলাম, মানসিকভাবে নিজেকে প্রস্তুত করেছিলাম আজ ঝগড়া করে আমি জিতব। কিন্তু উনাদের এ কথোপকথনে আমার ঝগড়ার মনমানসিকতা পুরোটাই বানের জলে ভেসে গেল। এ কারণে আমি আর কথা বাড়ালাম না, হতাশ কণ্ঠে বললাম, বড়ই উপকার করেছেন আপনারা। আপনাদের সাথে কথা বলে লাভ নেই। সব সময় সব জায়গায় নিজেদের লম্বা চিকন নাকখানা প্রবেশ করাতে পারলেই যেন শান্তি। বিশেষ করে আমার বেলায় তো কোনো বাছবিচার নেই। থাকুন আপনারা আপনাদের হিরোগিরি নিয়ে। এই বলেই আমি উল্টো পথে পা বাড়ালাম। পিছে শুনলাম প্রজ্জ্বল ভাই গলা উঁচিয়ে হতাশাজনক কণ্ঠে বলছেন, আজকাল ভালো মানুষের কদর নেই রে, বুঝলি অভ্র। আর মানুষের উপকার করব না, সে চলুক নিজের মতো। অভ্র ভাইও একই ভঙ্গিতে তাল মিলালেন উনার সঙ্গে, বললেন, আজ ভিলেনের সামনে এই হিরো দুইটা হিরোইনের কাছে তুচ্ছ হয়ে গেল। কি কপাল রে দোস্ত। বেশ রাগী রাগী হাবভাব এবং শক্ত চাহনি নিয়ে থাকার পর হাসতে না চাইলেও উনাদের এহেন কথার ভঙ্গিতে হেসে ফেললাম আমি। মুখে হাসি নিয়েই ঘাড় ঘুরিয়ে উনাদের দিকে চাইলাম। দেখলাম দুজন এদিকেই চেয়ে আছে। আমি সামনের দিকে ঘুরে তাকালাম। আসলে এই দুটো মানুষ আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ভাইয়া চলে যাওয়ার পর প্রজ্জ্বল ভাই ও অভ্র ভাই আমাকে আগলে রাখার দায়িত্ব পালন করছেন। যে কোনো বিপদে সবসময়ই অনাকাঙ্ক্ষিতভাবে এই দুটো ব্যক্তিকে আমার পাশে পেয়ে যাই। সে আমি চাই বা না চাই, উনারা সবসময় আমাকে রক্ষা করেন, আমাকে সাহায্য করেন। ছোট থেকে উনাদের সাথে থাকায় তাই মিলটাও আমাদের অনেক। এজন্য এভাবে ছোটখাটো বা কখনো কখনো বর্ষর ঝগড়া বাঁধিয়ে দিতেও দ্বিধাবোধ করি না আমি। বিয়ে বাড়িতে লোকজনের অভাব নেই। চারপাশে যতদূর দৃষ্টি যায় শুধু মানুষ আর মানুষ। যেন দু গোষ্ঠী থেকে প্রতিটা মানুষই বিয়ের দাওয়াতে এসে হাজির। ছাদে যথেষ্ট জায়গা থাকায় এখানেই প্যান্ডেল করা হয়েছে। খাওয়া দাওয়া, বরযাত্রী সবকিছুর আয়োজন এখানেই করা হয়েছে। এজন্য এখানে মানুষে মানুষে গিজগিজ করছে। ফলস্বরূপ অতিরিক্ত লোকসংখ্যার কারণে স্বাভাবিকের তুলনায় আজ বেশি গরম ও অস্বস্তি অনুভূত হচ্ছে। তার উপর বিয়ের জন্য ভারী কাজের একটা লেহেঙ্গা পরেছি আজ। সব মিলিয়ে নাজেহাল অবস্থা। আপুকে পার্লার থেকে সাজিয়ে এনে মাত্রই রুমে বসিয়েছে।
তখনই হুড়মুড় করে কতগুলো মহিলা ঢুকে পড়ল বউ দেখতে। তাদের জ্বালায় রুমে তিল ধারণের ঠাঁই রইল না। ফলে প্রচণ্ড অস্বস্তি অনুভূত হওয়ায় আমি দ্রুত রুম হতে বেরিয়ে ছাদে চলে এলাম। এখনও বরপক্ষ আসেনি। এ মুহূর্তে আমাদের পক্ষের লোকজনের খাওয়া দাওয়া চলছে। প্রজ্জ্বল ভাই ও অভ্র ভাই সাহাদ ভাইয়ের খাবারদাবারের ব্যবস্থা দেখছেন। আজ দুজনই বিয়ে উপলক্ষে মিলিয়ে অফ হোয়াইট রঙের পাঞ্জাবি পরেছেন। দুজনকে এই রঙে মানিয়েছে দারুণ। মানতে হবে, আজ দুজনকে হ্যান্ডসামও লাগছে বেশ। বলা বাহুল্য, আজ বিয়ে বাড়িতে উপস্থিত মেয়েদের কেন্দ্রবিন্দু হবেন এই দুজন। ইতোমধ্যে আমাদের এলাকার দুজন মেয়ে খেতে খেতে যে কতবার উনাদের দিকে তাকিয়েছে তার ইয়ত্তা নেই। এই মেয়েদের সাথে আবার এসে যোগ দিলেন স্বয়ং শারমিন আপু। আমি এক কোনায় চেয়ারে বসেছিলাম। উনি চেয়ার এনে আমার পাশে বসলেন। আমার সাথে কথা বলার বাহানায় বার কয়েক প্রজ্জ্বল ভাইয়ের দিকে আর চোখে চাইলেন। ব্যাপারটা উনার পাশে বসেই ভালোভাবে উপভোগ করলাম আমি। এর মধ্যে শারমিন আপু একবার উঠে গেলেন প্রজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলবেন বলে। কিন্তু প্রজ্জ্বল ভাই ব্যস্ততার অজুহাত দেখিয়ে উনার মুখের উপর না করে দিয়েছে। এরপর থেকে আমার পাশে মনমরা হয়ে বসে আছে শারমিন আপু। কিছুক্ষণের মধ্যে বরপক্ষ চলে এলো। গেট থেকে নানা উপায়ে তাদের বরণ করা হলো। আগে থেকে আমাদের পক্ষের লোকজন দিয়ে ভর্তি বাড়ি আরও লোকারণ্য হল। সবাই ব্যস্ত হয়ে পড়ল। ব্যস্ত হয়ে পড়লাম আমিও। বিয়ে পড়ানো শেষে খাওয়া দাওয়ার পর্বও শেষ হয়ে গেল। আর ঘণ্টা খানেকের মধ্যে আপু রওনা হবে। ভাবলাম এই 1 ঘণ্টা আপুর সাথেই থাকব। কিন্তু আপুর শ্বশুরবাড়ির লোকজন রুমটা প্রায় দখল করে রাখায় তা হল না। কিছুক্ষণ পর সাহাদ ভাইয়াকে আপুর রুমে নিয়ে যাওয়া হলে সেখানে ছবি তোলার লোকের ভিড় হল না। প্রচণ্ড গরমের ফলে গুটি কয়েক ছবি তুলেই আমি ছাদে চলে এলাম। ছাদে এসে দেখলাম অভ্র ভাই চেয়ারে বসে আছেন। আমিও গিয়ে উনার পাশের চেয়ারে বসলাম। চেয়ারে বসতেই উনি হাসিমুখে জিজ্ঞেস করলেন, কি অবস্থা? আজ যে তোমার দেখাই মিলল না। নতুন বেয়াইদের পেয়ে আমাদের ভুলে গিয়েছ দেখি। আমি মুহূর্তেই অভ্র ভাইয়ের এ আরোপ নাকচ করে বললাম, মোটেও না, বরং আপনারা নতুন বেআইনদের পেয়ে আমাদের ভুলে গিয়েছেন। দেখলাম তো কত শত মেয়ে আপনার আর প্রজ্জ্বল ভাইয়ের পিছনে ঘুরছে। কত শত? এত মেয়ে আসলো কোথা থেকে? এই বলে সশব্দে হেসে উঠলেন অভ্র ভাই। পুনরায় বললেন, আর তোমার জ্ঞাতব্যে বলে দেই, মেয়েরা আমার পিছনে না বরং প্রজ্জ্বলের পিছনে ঘুরছে। ওই দেখো। এই বলে উনি অদূরে বসা প্রজ্জ্বল ভাইয়ের দিকে আমার দৃষ্টি ফেরালেন। দেখলাম ফ্যানের বিপরীতে চেয়ার রেখে পায়ের উপর পা তুলে আরামে ফোন চালাচ্ছেন। আর উনার থেকেই মাত্র কয়েক হাত দূরে দুটো মেয়ে একে অপরের সাথে হাসাহাসি করছে। বলা বাহুল্য, এই হাসাহাসির ভেতরে প্রজ্জ্বল ভাই শামিল আছেন। কারণ কথার মধ্যে যতবার সম্ভব হয় ততবার তারা প্রজ্জ্বল ভাইয়ের দিকে তাকাচ্ছে। সাথে হাতের ইশারায় একে অপরকে কি যেন দেখাচ্ছে। আর এই মেয়েরা বরপক্ষের লোক আমাদের এলাকার মেয়ে হলে বরং আমি তাদের কাছে গিয়ে জেরা করতাম। যেহেতু এখানে জেরা করার কোনো সুযোগ নেই সেহেতু বসে বসে দৃশ্যটা উপভোগ করাই শ্রেয়। মেয়েদের এ কাণ্ড দেখে আমি আর অভ্র ভাই হাসাহাসি করছি। এক পর্যায়ে আমি জিজ্ঞেস করলাম, এ তো গেল প্রজ্জ্বল ভাইয়ের ব্যাপার। আপনার কি হালচাল তাই বলুন। কয়টা প্রপোজাল পেলেন? আফটার অল আজকে আপনাকে বেশ হ্যান্ডসাম লাগছে। অভ্র ভাই ভ্রুজোড়া নাচিয়ে বললেন, তাই? যাক, একজনের মুখ থেকে সরাসরি শুনলাম যে আজ আমায় হ্যান্ডসাম লাগছে। কথা ঘুরাবেন না অভ্র ভাই। বলুন, কয়টা প্রপোজাল পেয়েছেন? আমার প্রশ্নে অভ্র ভাই ছোট্ট করে নিঃশ্বাস ছাড়লেন। বললেন, ঠিক ওভাবে একটাও না। তবে ইনিয়ে বিনিয়ে একটা মেয়ে কথা বলার চেষ্টা করেছে। তবে তুমি তো জানোই, আমি কারোর প্রপোজাল অ্যাকসেপ্ট করব না। কারণ? অভ্র ভাইয়ের মুখ হতে কথা কেড়ে নিয়ে সুর করে বললাম, কারণ আপনার জন্য আপনার স্বপ্নচারিণী আছে। ইস, কি লাকি মেয়েটা। হাসলেন অভ্র ভাই। হঠাৎ আমার মনে পড়ল প্রজ্জ্বল ভাইয়ের কথা। চট করে জিজ্ঞেস করলাম, আপনার খবর তো জানি। আপনার বন্ধুর খবর কি বলুন তো? উনার সম্পর্কে যে কিছুই জানি না। এমন একটা ছেলের গার্লফ্রেন্ড আছে নিশ্চয়ই? অভ্র ভাই সাথে সাথে বললেন, উহু, ওর কোনো গার্লফ্রেন্ড নেই। মিথ্যে বলবেন না। আমার তো মনে হয় উনার গার্লফ্রেন্ড আছে।
বা এমনও হতে পারে যে উনি চুপি চুপি বিয়ে করে বসে আছেন? না না, সে কি করে হতে পারে? প্রজ্জ্বল এমন না, ওর গার্লফ্রেন্ড থাকলে সবার আগে আমি জানতাম। অভ্র ভাইয়ের কথা মানতে পারলাম না ঠিক। বললাম, গার্লফ্রেন্ড না থাকলেও কাউকে তো পছন্দ করে। সে কে? শারমিন আপু? না নিশ্চয়ই, কাউকেই পছন্দ করে না ও। একদম পিওর সিঙ্গেল উনি। আমি মানতে পারলাম না উনি সিঙ্গেল। দেখুন গিয়ে, নিজের কোনো এক ছাত্রীর সাথে প্রেম জমিয়ে বসে আছে। এখনই ব্যাপারটা ক্লিয়ার করছি আমি। এই বলে পটকাকে ডাক দিলাম আমি। পটকা আমাদের এলাকারই ছেলে, বয়স 8 বছর। ওর ভালো নাম পিন্টু, কিন্তু বড়রা বাদে আমরা সবাই ওকে পটকা বলে ডাকি। কারণ একটু থেকেই একটু হলেই রেগেমেগে ওর গালটাল পটকা মাছের মতো হয়ে যায়। পটকা আমাদের সামনেই বসেছিল। আমি ওকে দেখতে পেয়ে ওকে ডাকলাম, পটকা, এই পটকা, এদিকে আয়, কাজ আছে। পটকা আমার এই সম্বোধন শুনে মুহূর্তে ভেঙচি কেটে মুখ ঘুরিয়ে নিল, যার অর্থ সে আমার ডাকে সাড়া দিবে না। ফলে ওকে আনার জন্য অভ্র ভাইকে ডাকতে বললাম। অভ্র ভাই জোরসে একটা ডাক দিয়ে বললেন, এই ব্যাটা এদিক আয়, কাজ আছে বললাম না। তীব্র অনিচ্ছা সত্ত্বেও চোখমুখ কুচকিয়ে গালটাল ফুলিয়ে পটকা এসে আমাদের সামনে হাজির হল। বুকের উপর আড়াআড়িভাবে হাত রেখে বলল, কি কাজ বলো? আমি ওর ফুলে যাওয়া গালটা টেনে আদুরে কণ্ঠে বললাম, গোলুমলুটা এত রাগ করিস কেন? এই নাম তো আমরা ভালোবেসে তোকে দিয়েছি। এবার রাগ না করে আমার রুম থেকে একটা খাতা আর কলম নিয়ে আয়। আমার রুম কোনটা চিনিস তো? হ্যাঁ চিনি। এই বলে পটকা দৌড়ে চলে গেল। 2 মিনিটের মাঝে একটা খাতা কলম নিয়ে হাজির হল। ওর কাছ থেকে খাতা কলম নিয়ে একটা পেজ ছিঁড়ে তাতে লিখলাম, এই যে সুদর্শন যুবক, আপনাকে আমার খুব মনে ধরেছে। আমি কি আপনার সাথে পরিচিত হতে পারি? আলোচনা সাপেক্ষে আপনার গার্লফ্রেন্ড? অবশ্য আপনার কি গার্লফ্রেন্ড আছে? সিঙ্গেল তো আপনি? আপনি মিঙ্গেল থাকলে আমার চান্সটা মিস হয়ে যাবে। আপনি দেখতে শুনতে বেশ ভদ্র। আশা করি আমার প্রশ্নের জবাব এই চিঠিতে দিয়ে দিবেন। পরবর্তীতে আপনার জবাব হ্যাঁ হলে আমি নিজ থেকে অগ্রসর হব। ইতি, আপনার এক শুভাকাঙ্ক্ষী। এই লিখে ছেঁড়া পাতাটা ভাঁজ করে পটকার হাতে দিয়ে বললাম, এটা প্রজ্জ্বল ভাইকে দিবি। কে দিয়েছে জিজ্ঞেস করলে বলবি, একটা আপু দিয়েছে। খবরদার আমার নাম বলবি না, বললে চকলেট মিস। পটকা আমার হাত থেকে কাগজটা নিয়ে এক দৌড়ে প্রজ্জ্বল ভাইয়ের কাছে গেল। উনার হাত কাগজটা দিয়ে কিছু বলল, অতঃপর সে চলে এলো। প্রজ্জ্বল ভাই যেন এই ব্যাপারে আমাদের সন্দেহ করতে না পারেন তাই পটকাকে দূরে দাঁড়িয়ে থাকতে বলে আমি ও অভ্র ভাই মুখোমুখি বসে নিজেদের মধ্যে স্বাভাবিক আচরণ বজায় রাখলাম। এক পর্যায়ে অভ্র ভাই দ্বিধাগ্রস্ত গলায় জিজ্ঞেস করলেন, তোমার মনে হয় না প্রজ্জ্বল চট করে এটা ধরে ফেলবে? আমি বেশ আত্মবিশ্বাসের সহিত বললাম, মোটেও না, আপনার বন্ধু ধরতে পারবে না। তবুও ব্যাপারটা কেমন হয়ে গেল? কেমন হয়ে গেল? আপনি নিশ্চিত থাকুন আপনার বন্ধু টের পাবে না যে চিঠিটা কে দিয়েছে। এই বলে শেষ হতে না হতেই মাথার পিছনে এক গাঁটটি খেলাম আমি। মুহূর্তেই ঘাড় ঘুরিয়ে দেখলাম প্রজ্জ্বল ভাই দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে হাত থেকে চিঠিটা ছুঁড়ে দিয়ে বুকের উপর আড়াআড়িভাবে হাত গুজে দাঁড়ালেন। কর্কশ গলায় জিজ্ঞেস করলেন, আমার গার্লফ্রেন্ড নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? উনার এ প্রশ্নে অগোচরে শুকনো একটা ঢোক গিললাম। কিছুই জানি না এমন ভঙ্গিতে বললাম, কই মাথা ব্যথা? আর আমি করেছি কি? চিঠিটা যে তুই দিয়েছিস তা ভালো করেই জানি। তোর হাতের লেখা চেনা আমার। এসব কাজ করলে চালাকের মতো করবি, গাধার মতো করিস কেন? হাতের লেখার কথা মনে আসতেই নিজের ভুল বুঝতে পেরে জিভ কাটলাম। এ বিষয়টা কিছুতেই আমার মাথায় ছিল না। কি এক ভুল করে বসলাম। প্রজ্জ্বল ভাই পুনরায় বললেন, আমার মিঙ্গেল থাকা, গার্লফ্রেন্ড থাকা নিয়ে তোর এত চিন্তা কেন? ইন্টেনশন কি? প্রেম করবি আমার সাথে? আমার গার্লফ্রেন্ড হবি? আকস্মাৎ প্রজ্জ্বল ভাইয়ের এহেন প্রশ্নে থতমত খেয়ে গেলাম। চোখজোড়া বিস্ময় বড় বড় করে বললাম, এসব কি বলছেন? তা হতে যাব কেন? আমি তো। প্রজ্জ্বল ভাই আমাকে মাঝপথে থামিয়ে বললেন, তাহলে চুপ থাকে ব্যাপারে। এই বলে উনি অভ্র ভাইয়ের দিকে চেয়ে বললেন, তুইও ওর সাথে মিলে আছিস?
আজ তোর খবর আছে বলেই উনি চলে গেলেন। উনার পিছু পিছু ছুটে গেলেন অভ্র ভাইও। আর আমি বিভ্রান্ত চাহনিতে সেদিকে চেয়ে রইলাম, এটা হলো কি? বিদায় নেওয়ার সময় আপু খুব করে কাঁদল। নানু আর মামিও কাঁদল, সাথে আমিও কাঁদলাম। কিন্তু কেন যেন বেশিক্ষণ বেশি কিছু সে কান্না বজায় রাখতে পারলাম না। হয়তো মানুষের সামনে বলে। কান্নাকাটি পর্ব শেষ হওয়ার পর আপু গাড়িতে উঠে প্রজ্জ্বল ভাইকে বলল, প্রজ্জ্বল, সবার খেয়াল রাখিস, নিজেরও খেয়াল রাখিস। এখন কিন্তু সব দায়িত্ব তোর। আমার অনুপস্থিতিতে বাড়ির বড় ছেলে এখন তুই। এই বলে আমাকে কাছে ডেকে বললেন, নিজের শরীরের খেয়াল রাখিস চন্দ্রিমা। আর সময় করে সবার ওষুধপত্রও দেখিস। জানি এতদিন তুইই দেখেছিস, তারপরও বলে রাখলাম। আর প্রজ্জ্বল, চন্দ্রিমার দেখাশোনা করিস। এখন থেকে তো তোর আন্ডারেই থাকবে ও, বুঝলি? প্রত্যাশা আপুর এ কথা শুনে প্রজ্জ্বল ভাই বললেন, শেয়ালের কাছে মুরগি রেখে যাচ্ছ আপু, বুঝে নিও। প্রজ্জ্বল ভাইয়ের এহেন কথায় মুহূর্তেই সেখানে ছোটখাটো একটা হাসির রোল পড়ে গেল। কাঁদতে কাঁদতেও হেসে ফেলল আপু। আর আমি চোখমুখ কুঁচকে প্রজ্জ্বল ভাইয়ের দিকে চেয়ে রইলাম। আমার মেডিকেলের ক্লাস শুরু হয়েছে 2 সপ্তাহ হল। স্বাভাবিকভাবেই আমি এখনও মেডিকেল জীবনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারিনি। নতুন নতুন ক্লাস, বই পড়ার চাপ, জটিল জটিল সব গঠন, মেকানিজম, আইটেম, সব দিয়ে মনে হচ্ছে অথই সাগরে ডুবেছি আমি। তারপরেও প্রজ্জ্বল ভাই ও অভ্র ভাইয়ের সাহায্যে এই পরিস্থিতিকে সামাল দিতে শিখছি। শেষ ক্লাসের আগের 10 মিনিটের অফ পিরিয়ডে দেখলাম আমার মেসেঞ্জারে নাহিদের মেসেজ এসেছে। বলছে, আজ কলেজ শেষে একটু দেখা করতে। আমি সাথে সাথে এতে না করে দিলে উনি বারংবার রিকোয়েস্ট করতে থাকে। ফলস্বরূপ উনার পিছু ছাড়ানোর আর কোনো উপায় না পেয়ে শেষমেশ আমাকে রাজি হতে হলো। আপুর বিয়ের পর থেকে নাহিদের সাথে আমার কথা হয়। প্রতিবার উনিই আমাকে নক দেয়। আমিও ভালো বুঝে প্রথম প্রথম উনার সাথে কথা বলেছিলাম, কিন্তু তখনও বুঝিনি এর কারণে গ্যারাকলে পড়ে যাব আমি। আমি প্রতিবার যতটুকু সম্ভব উনার সাথে কম কথা বলার চেষ্টা করি, কিন্তু উনি নিজের কথার জালে আমাকে এমনভাবে ফাঁসিয়ে ফেলেন যে না চাইলেও উনার সাথে অনেকক্ষণ কথা হয়ে যায়। এভাবে কথা বলতে বলতে যখন বুঝলাম উনার মনে অন্য কিছু চলছে তখনই পুরোপুরিভাবে নিজেকে গুটিয়ে ফেলি আমি। কিন্তু নাহিদ তারপরও আমাকে নক দিয়ে গিয়েছেন। আর আজ বারবার রিকোয়েস্ট করে দেখাও করতে বলেছেন। আমি ভেবে রেখেছি এই সুযোগে আমি সরাসরি বলে দিব আমার সাথে আর যোগাযোগ না রাখতে। এতদিন ফোনে বলে কোনো কাজ হয়নি, হয়তো আজ সরাসরি বলে সে কাজ হতে পারে। কলেজ শেষে আমার ফ্রেন্ডকে নিয়ে কলেজের সামনে উনার সাথে দেখা করলাম। উনি বললেন এভাবে রাস্তায় কথা না বলে কোনো রেস্টুরেন্টে বসতে। যখন উনি রেস্টুরেন্টের কথা বললেন তখনই ভেবে নিলাম নিশ্চয়ই উনার মনে অন্য কিছু চলছে। এজন্য আমার সে ফ্রেন্ডকেও বলে কয়ে নিয়ে গেলাম। নাহিদ, আমিও আমার ফ্রেন্ড রিমা অটোতে উঠে বসলাম। আমি আর রিমা পাশাপাশি বসলাম, আর নাহিদ বসলেন আমাদের সামনাসামনি। 15 মিনিট পর আমাদের কলেজ হতে বেশ দূরেই একটা রেস্টুরেন্টে নিয়ে এলেন উনি। জায়গাটা আমার অপরিচিত, তবে রিমার পরিচিত। এজন্য প্রথম প্রথম ভয় লাগলেও পরে মনে সাহস জুগিয়ে নিলাম। অটো থেকে নেমে আমি, রিমা আর নাহিদ রেস্টুরেন্টে গিয়ে বসলাম। বসার পরপরই এতক্ষণ অল্পবিস্তর যে বুক ধুকপুক করছিল তা এখন রীতিমতো ম্যারাথন শুরু করে দিয়েছে। ভেতরে কেমন অস্থির অনুভূত হচ্ছে, ভয় হচ্ছে। কিন্তু আজ এই নাহিদের কেচ্ছা পুরোপুরিভাবে শেষ করার জন্য নিজের এই অস্থির ও ভীত অনুভূতিকে জোর করে চাপিয়ে রাখলাম, তবুও আমার মন মানল না। ফলস্বরূপ ভয়ে টেবিলের নিচে রিমার হাতটা ধরে রাখলাম। এতদিন যাবৎ নাহিদের সাথে কথা হওয়া বিষয়ে প্রজ্জ্বল ভাই ও অভ্র ভাই কিছুই জানেন না। আমি ইচ্ছে করেই উনাদের কিছু বলিনি। ভেবেছিলাম শুধু শুধু ঝামেলা না করে নিজ থেকেই এটা সামলে নিব। তবে পরে মনে হলো এ বিষয়ে বলা উচিত। কিন্তু প্রজ্জ্বল ভাইয়ের রাগের কথা ভেবেই ভয়ে আর বলা হয়নি। আজ এ মুহূর্তে আমার মনে প্রশ্ন জাগছে, উনাদের এ বিষয়ে না জানিয়ে কোনো ভুল করিনি তো আমি? নাহিদ খাবার অর্ডার করে আমাদের সাথে টুকটাক কথা বলতে লাগলেন। উনার চাহনি, অঙ্গভঙ্গি একদম সাবলীল। হাবভাবে মনে হচ্ছে আমাদের সাথে একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে।
এভাবে কথা বলতে বলতে নাহিদ আমাদের সাথে স্বাভাবিক হয়ে এলেন। হঠাৎ এক পর্যায়ে রিমার ফোনে ওর বাসা থেকে ফোন এলো। ও ভয়ে ভয়ে কল রিসিভ করতেই ওপাশ থেকে আন্টি জিজ্ঞেস করল, এত দেরি হচ্ছে কেন? আর কঠিন স্বরে আদেশ দিল, এক্ষুনি বাসায় ফিরে আসতে। রিমা ওর মাকে দেখে ভীষণ ভয় পায় বলে ফোন পাওয়ার সাথে সাথে ও উঠে দাঁড়াল। বলল, ওকে এক্ষুনি যেতে হবে। মায়ের ভয় আমার ইশারায় না করা সত্ত্বেও রিমা চলে গেল। ও চলে যাওয়ার পর আমার যে শ্বাসটুকু সঞ্চারিত হয়েছিল সেটাও উদাই বস্তুর ন্যায় উবে গেল। নাহিদ হয়তো বুঝতে পারলেন আমি বেশ ভয়েই আছি। এজন্য উনি আমাকে শান্ত করার চেষ্টা করলেন। এদিক ওদিকের কথায় আমাকে মশগুল করলেন। কিন্তু একা মেয়ে থাকায় উনার কোনো কথাতেই কাজ হল না। বরং ধীরে ধীরে ভয়ে আমার হাত পা অসাড় হয়ে যেতে লাগল। নাহিদ খাবার খাচ্ছেন বেশ স্বাভাবিকভাবেই, কিন্তু ভয়ের চোটে আমি গলা দিয়ে কোনো খাবার নামাতে পারছি না। তবুও উনাকে দেখানোর জন্য কয়েক চামচ খেলাম। খাবার শেষে উনি কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেন। অতঃপর আকস্মাৎ চেয়ার ছেড়ে উঠে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। উনি এভাবে বসাতেই ভয়ে আমি চট করে দাঁড়িয়ে গেলাম। উনি তা উপেক্ষা করে পকেট হতে আংটি বের করে আমার সামনে ধরলেন। বললেন, তোমাকে খুব পছন্দ করি চন্দ্রিমা। শুধু পছন্দ করি বললে ভুল হবে। তোমাকে ভালোবাসি আমি। তোমাকে বিয়ে করতে চাই। প্লিজ মানা করো না আমাকে। তোমাকে ছাড়া আমি এখন নিজেকে কল্পনাও করতে পারি না। তুমি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট না করলে আমি কি করে ফেলব তা জানি না। তোমার জন্য পাগল হয়ে গিয়েছি আমি। প্লিজ ম্যারি মি চন্দ্রিমা। যেটার ভয়ে ছিলাম দিনশেষে সেটাই হলো। নাহিদের এমন আকস্মাৎ প্রপোজালে রেস্টুরেন্টের প্রতিটি মানুষ হা করে আমাদের দিকে চেয়ে রইল। আর এদিকে আমি বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম। দুটো হাত বরফের ন্যায় শীতল হয়ে এলো। তীব্র ভয়ে হৃৎপিণ্ড ধুকধুক করে লাগল। নাহিদের শেষোক্ত কথাগুলো কেন জানে আমার কানে উন্মাদের ন্যায় শোনাল। ফলে আরও বেশি ভয়ে সিটিয়ে এলাম আমি। কম্পিত কণ্ঠে বললাম, দেখুন নাহিদ, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি আপনাকে পছন্দ করি না, ভালোবাসি না। মুহূর্তেই নাহিদ বিচলিত হয়ে বলল, কেন চন্দ্রিমা? আমার মধ্যে খারাপ কিছু আছে? থাকলে বলো, আমি নিজেকে শুধরে নিব। তবুও আমাকে না করো না। বললাম তো, আমি আপনাকে বিয়ে করব না। এই বলে আমি ব্যাগ নিয়ে দ্রুত উনাকে পাশ কাটিয়ে রেস্টুরেন্ট ছেড়ে বেরিয়ে পড়লাম। রেস্টুরেন্টের অপর পাশের রাস্তায় দাঁড়ালাম রিকশা বা অটোর জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত এই চরম বিপদের মুহূর্তে কিছুই পেলাম না। অগত্যা পায়ে হেঁটে সামনের দিকে এগুলাম। রাস্তা অচেনা হওয়ায় নিজের উপর এক প্রকার জোরজবরদস্তি করেই হেঁটে এগুতে লাগলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ আমার পথ আগলে দাঁড়ালো কেউ। চোখ তুলে দেখলাম তিনজন অপরিচিত ছেলে আমার সামনে দাঁড়িয়ে আছে। তাদের চাহনি অদ্ভুত এবং ভয়ঙ্কর। চলবে।